তো আমরা এখন শুরু করতে যাচ্ছি ফিজিক্স 9। এটার মধ্যে টপিক আছে তেজস্ক্রিয়তা, পরমাণুর গঠন, তারপর আধুনিক পদার্থবিদ্যার মধ্যে আছে রিলেটিভিটি, তারপর তারার গঠন, অনেক টপিকস, হাইজেনবার্গের অনিশ্চয়তা, তারপরে কম্পটন ইফেক্টস। তো ওগুলো আমরা ধীরে ধীরে পড়বো। প্রথমে শুরু করতেছি তেজস্ক্রিয়তা। ওকে, তো তোমরা অবশ্যই একটা নোটেশনের সঙ্গে সবাই পরিচিত। এটা একটা মৌলের নাম থাকে, নিচে একটা সংখ্যা থাকে জেড, আর উপরে একটা সংখ্যা লেখা থাকে এ। তো আমরা সবাই জানি এটা সেই মৌলের নাম, এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম লেখা থাকে। জেড হচ্ছে সেই পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার। ওকে, আমরা আপাতত প্রোটন সংখ্যা লিখতেছি। আর এ হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যার মধ্যে কি কি জানি আমরা? সেই যে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়ন দুইটা জিনিস মিলে বলে প্রোটন প্লাস নিউট্রন, এই সংখ্যাটাকে বলে ভর সংখ্যা। ওকে, তাই কেউ যদি প্রোটন নাম্বার জানে জেড এবং ভর সংখ্যা যদি জানে, তো নিউট্রন সংখ্যাটা হবে এ মাইনাস জেড। কারণ এ হচ্ছে টোটাল প্রোটন প্লাস নিউট্রন, আর জেড হচ্ছে অনলি প্রোটন। তো আমরা আজকে দেখব যে বেসিক্যালি কেন, মানে সেই যে বিখ্যাত একটা প্রশ্ন থাকে, একটা নিউক্লিয়াস আমরা জানি অ্যাটমের বাইরের দিকে থাকে ইলেকট্রনস, আর আজকের আমাদের তেজস্ক্রিয়তা জানি আলোচনা হবে, পুরোটা হবে নিউক্লিয়াস নিয়ে। ওকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে সেই যে মেইনলি নিউট্রন আর প্রোটন, আদার কণা থাকতে পারে, আমাদের কনসার্ন হচ্ছে নিউট্রন আর প্রোটন, নিউক্লিয়ন বলা হয় একসঙ্গে। তো অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে নিউট্রন, তোমরা এগুলোর যদি আবার ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, মৌলিক কণা যেগুলো নাম শুনতাম আমরা, ওগুলোর যদি ওই নোটেশন দিয়ে লিখতে হয় তাহলে নিচে কিন্তু প্রোটন সংখ্যা হবে না, কারণ প্রোটনের তার প্রোটন সংখ্যা থাকে না, বা ইলেকট্রনের তার প্রোটন সংখ্যা থাকে না। প্রোটন সংখ্যা থাকে একটা পরমাণু। তো যদি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এই মৌলিক পার্টিকেলগুলোর ক্ষেত্রে সংখ্যাটা লিখতে হয়, তাহলে এগুলোর পরিচয় হবে, এটা হবে চার্জ সংখ্যা, মানে ওর চার্জ কি। যদি নিউট্রাল হয় সেই চার্জের পরিমাণ হবে 0, যদি নেগেটিভ হয় মাইনাস, পজিটিভ হলে প্লাস। তাহলে তোমরা দেখতে পাবা যখন প্রোটন লিখবো চার্জ 1 আর প্রোটন একটাই, এই জন্য সমষ্টি 1, কারণ এখানে কোনো নিউট্রন থাকা সম্ভব না। একইভাবে নিউট্রন যখন লিখবো তার চার্জ নেই আর নিউট্রন সংখ্যা 1। আর ইলেকট্রনের ক্ষেত্রে এর চার্জ হচ্ছে নেগেটিভ, সো এখানে নিচে হবে -1, আর ইলেকট্রন যেহেতু প্রোটনও না নিউট্রনও না, সো ওপরে হবে 0। তো এই নোটেশনের সময় কিন্তু তোমরা আবার মনে রাখবে এগুলো কিন্তু ভর সংখ্যা মিন করে না, কিংবা নেগেটিভ প্রোটন সংখ্যা মিন করে না, এই নেগেটিভ চার্জ সংখ্যা মিন করে। হ্যাঁ, এটা মৌলিক কণা প্রকাশ করার প্রতীক। তো যেটা বলতেছিলাম যে প্রোটন আমরা জানি পজিটিভলি চার্জড, তাহলে পজিটিভলি চার্জ যদি অনেকগুলো পাশাপাশি থাকে, ওকে, সাপোজ ক্যালসিয়ামে 20টা প্রোটন নিউক্লিয়াসে বসে আছে, তাহলে তারা তো অবশ্যই পরস্পরকে কুলম্বের বলে বিকর্ষণ করা শুরু করবে। 1/4 এপসিলন নট Q1 Q2/r², খুবই কমন সেন্স। তাহলে এত বিকর্ষণ সহ্য করা সত্ত্বেও তারা নিউক্লিয়াসের মধ্যে গেঁথে আছে কেন? এটা একটা খুবই বিখ্যাত কোয়েশ্চেন। তো এটার কারণটা আমরা এখন একটু ব্যাখ্যা করব। এবার আমরা দেখবো কেমনে একটা নিউক্লিয়াসের মধ্যে স্টেবল থাকে, যদিও তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করতেছে। অন দ্য আদার হ্যান্ড নিউট্রনের তো আর কোনো ক্ষমতা নেই আসলে আটকে ধরে রাখার, কারণ নিউট্রন তো আসলে চার্জ নিরপেক্ষ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে তড়িৎ বল, যেটা কুলম্বের বল, এই যে বিশাল একটা বিকর্ষণ আমরা নাম দিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটার কারণে ছিটকে যাওয়ার কথা থাকলেও নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আরও একটা ফোর্স আছে, যেটা তোমরা অলরেডি সেই মৌলিক 4টা বলের মধ্যে নাম শুনছো। একটা ছিল গ্র্যাভিটি, এরপরে ছিল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর ছিল সবল নিউক্লিয় বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল। তাহলে ওই যে নিউক্লিয় বলকে আমরা নাম দিলাম নিউক্লিয়ার ফোর্স। সেই নিউক্লিয়ার ফোর্স কিন্তু চার্জের উপর ডিপেন্ড করে না, চার্জের উপর ডিপেন্ড করে হচ্ছে তারই চুম্বক বলটা। তাহলে সেই চার্জের উপর যদি ডিপেন্ড নাই করে থাকে এবং সেটা আকর্ষণধর্মী বল, তাহলে এই প্রোটনকে কিন্তু নিউট্রনটা টানে, নিউক্লিয় বল দিয়ে টানে। কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এই প্রোটন যত দূরেই থাকুক না কেন তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা থাকবেই। তারপর একটা লং রেঞ্জ ফোর্স, মানে বিশাল দূরত্ব এটা কাজ করে, এটা থাকবেই। কিন্তু নিউক্লিয় বল যেগুলো আকর্ষণধর্মী বল, সেগুলো কিন্তু শর্ট রেঞ্জ বল, মানে খুবই নেইবারহুডে বা প্রতিবেশী অঞ্চলে একমাত্র কাজ করবে। তাহলে এটাকে আমরা বলবো শর্ট রেঞ্জ ফোর্স। তো ফলাফলটা হচ্ছে এই, যদি দেখো যে একটা নিউক্লিয়াস স্টেবল, ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝে যাবা এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা এই প্রোটনকে বিকর্ষণ করার ফলে সৃষ্টি হয়েছে, তাকে নিউট্রনগুলো টেনে ধরে রাখছে। এই 3টা টেনে ধরার ফলটা হচ্ছে এই বিকর্ষণ বলটা সমান। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই নিউট্রনের নিউক্লিয় বলটা যখন এটাকে পরাস্ত করতে পারে কিংবা যখন সাম্যাবস্থা রাখতে পারে, তখনই নিউক্লিয়াসটা আটকা অবস্থায় থাকে। আর যদি কখনো দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বেশি, এখানে নিউট্রন সংখ্যা কম, বা যতটুকু প্রোটনকে সারপাস করার জন্য যে পরিমাণ নিউট্রন থাকা দরকার ছিল সেই পরিমাণ নাই, তাহলে শিওর থাকতে পারো এই বলটা ছোট হবে, এই বলটা বড় হবে, এবং তাদের মধ্যে একটা মিসম্যাচ হয়ে তারা স্প্লিট হয়ে যাবে, এবং ওই জিনিসটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। তো এবার আমরা একটু দেখতে চাই একটা নিউক্লিয়াসের সাইজ সাপোজ বিশাল বড়, তো আমরা একটু বেশি এক্সাজারেট করে রাখছি। এই কালোগুলো হচ্ছে প্রোটন, সেটা যত দূরেই থাকুক না কেন আমরা বলছি যে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা কুলম্বের বল, এটা থাকবেই, বিকর্ষণ বলটা এই যে সংযোগ সরলরেখা বরাবর বাইরের দিকে।
তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সগুলো লব্ধি হয়ে বেশ বড় একটা ফোর্স পাবে। কিন্তু সেই তুলনায় সাপোজ এইখানে যদি কিছু নিউট্রন থাকেও সে কিন্তু টানতে পারবে না, কারণ আমরা আগেই বলছি নিউক্লিয়ার বলগুলো খুব শর্ট রেঞ্জ, ফলে একদম নেইবারহুড, একদম সাপোজ এই জোনের মধ্যে যদি না থাকে তাহলে অত টানাটানি করে এইটাকে পরাস্ত করতে পারবে না। তাই এই নিউক্লিয়াসটাকে যদি স্টেবল হতে হয়, এই বড় নিউক্লিয়াসকে, তাহলে অবশ্যই এই প্রোটনগুলো সে যেহেতু বিকর্ষণ করতেই থাকবে, এখানে প্রচুর পরিমাণে আশেপাশে প্রতিবেশী অঞ্চলে নিউট্রন থাকতে হবে। তার মানে এখানে অবশ্যই কথাটা জরুরি, নাম্বার অফ প্রোটনস অবশ্যই লেস দ্যান নাম্বার অফ নিউট্রন হবে, কারণ নিউট্রন হচ্ছে অনেকে মিলে ছোট ছোট টান দিয়ে ওই বড় বড় বিকর্ষণগুলোর বিরোধিতা করতেছে। তাহলে একটা সময় যদি অনেক নিউট্রন থাকে তাহলে তাদের আকর্ষণ বলটা একটা সময় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সমান হবে এবং এই নিউক্লিয়াসকে স্টেবল রাখতে হবে। যদি আরো বড় হয়ে যায়, বড় বলতে আমরা কি বোঝাচ্ছি, তোমরা সেই যে পড়ছো তেজস্ক্রিয়তে কিন্তু ছোট ছোট নিউক্লিয়াসে দেখা যায় না, যাতে পারমাণবিক ভর 82-এর উপরে পারমাণবিক সংখ্যা। তো সেই ক্ষেত্রে কিন্তু যে তোমরা দেখছো থোরিয়াম, রেডিয়াম, এই ইউরেনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো ওইগুলোর ক্ষেত্রে এই মিসম্যাচটা হয়, নিউট্রন আর প্রোটন এটার একটা সার্টেন অনুপাত যদি ক্রস করে ফেলে বা ক্রস না করে, সেই ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয়তা দেখতে পাই। তখন আইদার নিউট্রনকে বাড়িয়ে কিংবা প্রোটনকে কমিয়ে হলে যেভাবে পারে সেটার একটা সার্টেন অনুপাত বজায় রাখতে চায়, এবং ফলে যতক্ষণ না পর্যন্ত এই একটা নির্দিষ্ট অনুপাত বজায় থাকে ততক্ষণ পর্যন্ত সে তেজস্ক্রিয়তা ঘটাতে থাকে। তেজস্ক্রিয়তা ঘটানো মানে হচ্ছে একটা নিউক্লিয়াস যা দ্বারা গঠিত, দ্যাট ইজ নিউট্রন, প্রোটন, এগুলো ভেঙে অন্য কিছুতে কনভার্ট হতে থাকে। ওকে, তো আমাদের এটি হচ্ছে আজকের আলোচনার টপিক, যে তেজস্ক্রিয়তা কিভাবে হয়, সময়ের সাথে কিভাবে বদলায়, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটু আগে দেখলাম যে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, ইলেকট্রোস্ট্যাটিক বিকর্ষণ যেটা। অন দ্য আদার হ্যান্ড নিউট্রন আর প্রোটন পরস্পরকে আকর্ষণ করে নিউক্লিয়ার শক্তি দ্বারা বা নিউক্লিয়ার বন্ধন দ্বারা। তাহলে যেহেতু এই আকর্ষণ শক্তিটা যখন বেড়ে যায় তখন তাদের মধ্যে একটা স্টেবিলিটি তৈরি হয়, মানে সে ওই অবস্থায় থাকতে চায়। তা আমরা তো যে কোনো ক্ষেত্রেই জানি আকর্ষণ যখন বেশি হয় তখন কিন্তু বিভব শক্তিটা নেগেটিভ হয়। যেমন গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা কিন্তু নেগেটিভ পোটেনশিয়াল, তার মানে সে ওই সিস্টেমটাকে স্টেবল রাখতে চায়, ওভাবেই ঘুরতে সে অভ্যস্ত। কেউ যদি ওখান থেকে তাকে ছুটাইতে চায়, বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। একই কথা এই ক্ষেত্রে প্রযোজ্য, যখন একটা পারফেক্ট নিউক্লিয়াস তুমি পেয়ে গেছো, সে ক্যালসিয়াম অথবা সোডিয়ামের একটা নিউক্লিয়াস আসছে অলরেডি, বুঝতে হবে ওটা স্টেবল। নিউক্লিয়াস যেহেতু গঠিত একটা অ্যাটমের, তখন তুমি ওটাকে ভাঙতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে ওই নিউক্লিয়াসটাকে ভাঙতে। তার মানে আমরা এভাবে আশা করতে পারি তার মধ্যে অলরেডি একটা বন্ধন শক্তি আছে, যে কারণে তারা গাঁথা। ওই পরিমাণ শক্তি যদি তুমি ইনসার্ট করতে পারো বাইরে থেকে, তাহলে ওই গ্রহের মতো নিউট্রন বা প্রোটনগুলোকে ছুটে নিয়ে যেতে পারবে। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, যে অ্যামাউন্ট অফ এনার্জি দিলে একটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ন, দ্যাট ইজ নিউট্রন বা প্রোটনগুলো ভেঙে ফেলা যায়, তাকে বলে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি। তো এটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখানো যায়। সাপোজ এটা একটা স্টেবল পরমাণু, তার এখানে যে হচ্ছে এ, এটা যেহেতু গঠিত হয়ে গেছে সে স্টেবল। এখন আমি যদি এইখান থেকে নিউক্লিয়াসকে ভেঙে নিউট্রন আর প্রোটন এগুলো আলাদা করতে চাই, প্রোটন সংখ্যা কয়টা, জেড সংখ্যক, আর নিউট্রন সংখ্যা অবশ্যই কয়টা, এ মাইনাস জেড সংখ্যক, আমরা একটু আগেই দেখেছি। তো আমি এরকম ভাবলাম যে জেড সংখ্যক প্রোটনের ভর কি, এমপি হচ্ছে প্রোটনের ভর, এরকম জেড সংখ্যক প্রোটনের ভর। সিমিলারলি এমএন হচ্ছে নিউট্রনের ভর, এরকম এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর। এই দুটো সেপারেট ছিল, তাদেরকে যদি জোর করে একটা নিউক্লিয়াস বানাতে চাই তাহলে অবশ্যই তারা কিছু শক্তি ছেড়ে দিতে বাধ্য হবে। মানে আমরা জানি আগের যে শক্তি কমলেই রাসায়নিকভাবে তারা আরও স্থায়ী হয়। তোমরা যে সেই শুনছিলাম, যখন স্টেবিলিটি বেশি তখন এনার্জি কম, আর এনার্জি বেশি হয়ে গেলে স্টেবিলিটি কমে যায়। আমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখছি যে একটা বস্তু যখন উপরে থাকে তার বিভব শক্তি বেশি এই নিচের তুলনায়, এই কারণে তাকে যখন ছেড়ে দিই সে সবসময় লোয়ার পোটেনশিয়ালে পড়তে চায় এবং বেশি স্থায়িত্ব অর্জন করতে চায়। ওই পারমাণবিক বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া যাই বলো না কেন, সে যখন ডিসক্রিট পার্টিকেল আকারে আছে তখন তার শক্তি বেশি। সে যখন একটা জায়গায় বন্ধন করবে নিউক্লিয়াস হওয়ার জন্য তখন বেশ কিছু শক্তি ছেড়ে দেবে। সেই ছেড়ে দেওয়া এনার্জিটার নামই হচ্ছে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। উল্টাভাবে বললে অলরেডি স্টেবল একটা নিউক্লিয়াস আছে, তাকে ওই বাইন্ডিং এনার্জি পরিমাণ শক্তি বাইরে থেকে পুশ করলে সে ডিসক্রিট পার্টিকেলে ছড়ায় পড়বে, ওই শক্তিকে বিচ্ছিন্ন করে সে আর স্থায়ী থাকতে পারবে না। তো এখন আমাদের একটা মনে ধারণা হতে পারে যার বাইন্ডিং এনার্জি যত বেশি সে তত বেশি স্থায়ী, আই মিন তাকে ভাঙতে বেশি কষ্ট হয়, তার মানে সে ওই অবস্থাতেই বেশি থাকতে চায়। তো এই ধারণাটাই সামান্য একটু ভুল আছে, আমরা এখন ওই জিনিসটি একটু আলোচনা করবো। সাপোজ দেওয়া আছে এটা হচ্ছে আয়রনের বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি 492, আর বিসমাথের বাইন্ডিং এনার্জি হচ্ছে 1640। সো আমাদের মাথায় অবশ্যই প্রশ্নটা আসবে যে তাহলে অবশ্যই কোনটা বেশি স্টেবল, 1640 যেহেতু বিসমাথকে ভাঙতে বেশি কষ্ট হবে। কিন্তু ঘটনা কিন্তু সত্যি না, কারণ দেখো বিসমাথের নিউক্লিয়ন কিন্তু 209টা টোটাল, অন দি আদার হ্যান্ড আয়রনকে 56টা। তাহলে আমাদের বন্ধন শক্তি কিন্তু টোটাল কত দিতে হবে তার উপর ডিপেন্ড করে না, এক একটা নিউক্লিয়ন ছোটাইতে, দ্যাট ইজ একটা প্রোটন বা নিউট্রন ছোটাইতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, প্রতি একক নিউক্লিয়ন সরাতে যে পরিমাণ বন্ধন শক্তি লাগে।
তাহলে আমাদের আসলে ওইটা চেক করতে হবে ওইটা কার বেশি। তাহলে এখানে টোটাল বাইন্ডিং এনার্জি হচ্ছে 492.8, তাকে আমি 56 দিয়ে ভাগ করলে এক একটা নিউক্লিয়াস ওটাতে কি পরিমাণ শক্তি লাগে সেটা পেয়ে যাবো এবং চেক করে দেখতে পারবো এটা প্রায় 8-এর কাছে, 8.8 মেবি। অন দি আদার হ্যান্ড এখানে 1640 তাকে আমি যদি 209 দিয়ে ভাগ করি তখন দেখতে পাবো এটা 7 পয়েন্ট সামথিং। এটা কি মিন করতেছে, এটার প্রতিটা নিউক্লিয়ন ওর চেয়ে কম দৃঢ়ভাবে আটকানো নিউক্লিয়াসের সাথে। সো একে আমি কম এনার্জি দিলে সে ছিটকে চলে যাবে, একে বেশি এনার্জি দিতে হবে। এই জন্য যদিও টোটাল এনার্জি মনে হচ্ছে এর বেশি, কিন্তু মনে রাখবো আয়রনের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি ম্যাক্সিমাম। হ্যাঁ, এবার আমরা দেখবো ভর ত্রুটি বা ম্যাস এরর নামের একটা কনসেপ্ট। এটা অনেকটা এরকম, একটু আগে আমরা যেমন দেখালাম যে এক্স নামের একটা নিউক্লিয়াস গঠিত হলো এবং তাকে যদি সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া হয় যাতে করে নিউক্লিয়নগুলো ছিটকে যায়, তখন তারা নিউট্রন এবং প্রোটনে ভেঙে যায়। তাহলে ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, এম অফ এক্স মানে এক্স নিউক্লিয়াসটার ভর, তার সঙ্গে কিছু পরিমাণ এনার্জি আছে, দিলে পরে তারা ভেঙে যায় জেড সংখ্যক প্রোটন, আর এ মাইনাস এ হচ্ছে সেই প্রোটন প্লাস নিউট্রন। সো এ থেকে জেড বিয়োগ করলে নিউট্রনের সংখ্যা, এত সংখ্যক নিউট্রন। তো মজার ব্যাপার হচ্ছে এই যে পরে যা গঠিত হয়েছে সেটা তো আগের পার্টিকেল দ্বারাই গঠিত, তার মানে জেড সংখ্যক প্রোটন এবং এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন মিলেই কিন্তু এই নিউক্লিয়াসটি গঠিত হয়েছে। সো আমরা এক্সপেক্ট করতে পারতাম যে জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন এর যে টোটাল ভর আর নতুন গঠিত নিউক্লিয়াসটার যে ভর সেটা সমান, কারণ এই পার্টিকেল দ্বারাই ওটা গঠিত। কিন্তু দেখতেই পাচ্ছ আসলে তাদের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে। তো যখন এক্সপেরিমেন্ট করে তখন দেখা যায় আসলে এটা সত্যি না, টোটালটা এই যে ডিসক্রিট পার্টিকেল আকারে বেশি থাকে কিন্তু নিউক্লিয়াস গঠিত হওয়ার পর কিছুটা কম পাওয়া যায়। তো এখান থেকে গেস করা হয় যে আসলে কিছু পরিমাণ ভর আসলে হারিয়ে গেছে। ভর তো আসলে হারাইতে পারে না, তোমরা শুনছো। আগে আমরা জানতাম যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, কিন্তু আইনস্টাইনের সেই সমীকরণের পর আসলে প্রমাণিত হয়ে গেছে যে ভর আর শক্তিও পরস্পর কনভার্টিবল। যে ভর আসলে যখন দেখবা যে মিসিং বা হারিয়ে গেছে তখন বুঝতে হবে সেটা শক্তিতে কনভার্ট হয়েছে, আলাদা কোনো সোর্স থেকে শক্তি আসতে হয়নি। তাহলে মিসিং ভর যতটুকু ওটাকে আমরা নাম দিলাম ডেল্টা এম, যে ত্রুটি হয়েছে যতটুকু ভরের সেটা সমান কত, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন, তার মানে নিউট্রন এবং প্রোটনের টোটাল ভর মাইনাস সেই যে গঠিত হয়েছে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসের ভর যতটুকু মিসিং থাকবে সেটুকু হচ্ছে মিসিং ভর বা ত্রুটিপূর্ণ ভর, মানে যেটুকু ভর আমরা পাচ্ছি না সেটা দেখবা একটা ইকুইভ্যালেন্ট এনার্জিতে কনভার্ট হয়েছে। আমরা জানি সেই আইনস্টাইন সমীকরণ অনুসারে ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এই পরিমাণ এনার্জি তুমি ওই ভর ত্রুটির কারণে পাও। তাহলে সেই এনার্জিটা কি করে, সেই এনার্জিটাই বিখ্যাত বাইন্ডিং এনার্জি, যে নিউক্লিয়াসকে ধরে রাখে স্টেবল করার জন্য। একটা কোয়েশ্চেন আছে যে একটা হিলিয়াম নিউক্লিয়াসের ভর হচ্ছে এত ইউ, ইউ এর মিনিংটা আমি একটু পরে বলতেছি। প্রোটনের ভর হচ্ছে এত ইউ, নিউট্রনের ভর দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য বাইন্ডিং এনার্জি অফ হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে দুইটা ইলেকট্রন বর্জিত, শুধু নিউক্লিয়াসটুকু আছে, যার নাম আমরা খুব পপুলারভাবে চিনি আলফা পার্টিকেল হিসেবে। তো এটা কিভাবে বের করবো তার আগে এই ভরের নতুন ইউনিটের সম্পর্কে জানি, যে তেজস্ক্রিয়তায় ভরের একটা নতুন ইউনিট হচ্ছে এক এএমইউ। এএমইউ হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, এটাকে অনেক সময় ইউ দিয়েও ডাকে, যেমন ওই কোয়েশ্চেন আমরা লিখেছি। তো এটা হচ্ছে সেই হাইড্রোজেনের ভর, সেই যে আমরা জানতাম 1.6 10⁻⁻27 কিলোগ্রাম। তো এটা কিভাবে বের করা যায় খেয়াল করে দেখো, যে বাইন্ডিং এনার্জিতে আসলে আমরা সেই যে বিখ্যাত টার্ম বাইন্ডিং এনার্জি সমান ডেল এম সি স্কোয়ার, তার মানে বাইন্ডিং এনার্জি বের করতে হলে আমাদের ভর ত্রুটি জানা লাগবে। সেই ভর ত্রুটি সমান আমরা কি জানি আবার, যে এখানে কয়টা প্রোটন আছে তাদের ভর, কয়টা নিউট্রন আছে তাদের ভর, এ মাইনাস জেড ইন্টু এম এন, আর নিউক্লিয়াসটার ভর কত সেটা আমাদের জানা লাগবে। তাহলে আমাদের এখানে প্রোটন কয়টা একটু তাকিয়ে দেখো, জেড হচ্ছে 2, তো 2 ইন্টু ম্যাস অফ প্রোটন কোয়েশনে দেওয়াই আছে প্রোটনের ম্যাস কত। তারপর এখানে 4 হচ্ছে এ মাইনাস জেড হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু নিউট্রনের ভর কোয়েশনে দেওয়া আছে, মাইনাস হিলিয়ামের ভর সেটাও কোয়েশনে দেওয়া আছে। তাহলে এটা সলভ করে আমরা আসলে ভর ত্রুটিটা বের করতে পারবো। সেই ভর ত্রুটি যদি বের করতে পারো তাহলে এনার্জি বের করো কোয়াইট ইজি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখলে সুবিধাই হয়, সেটা হচ্ছে এক ইউ পরিমাণ ভর যদি এনার্জিতে কনভার্ট হয়ে যায় তাহলে কত এনার্জি বের হয় এটা আমরা বের করতে পারি। কীরকম, ই ইকুয়াল টু ডেল এম, ডেল এম হচ্ছে এক এএমইউ মানে সেই যে 1.6 10⁻⁻27 এত হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আলোর বেগ হচ্ছে 3 10⁻8 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি ইলেকট্রোভোল্ট এককে নাও তাহলে তোমরা পাবা, তাহলে এখান থেকে একটা সার্টেন আসবে জুল, তাকে যদি তুমি ইলেকট্রোভোল্ট এককে নাও তাহলে আসবে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। ওকে, তো এটা মনে রাখা একটা সুবিধা আছে। সুবিধাটা কি খেয়াল করো, এক এএমইউর জন্য শক্তি পাওয়া যায় হচ্ছে 931। তাহলে আমাদের এখানে এএমইউ পাওয়া ডেল এম পরিমাণ এত এএমইউ, তাহলে আমরা বলতে পারি এক এএমইউতে শক্তি পাওয়া যাচ্ছে 931 এত মেগা ইলেকট্রোভোল্ট। অতএব তোমার ডেল এম পরিমাণ এমইউতে
কত পাওয়া যাবে 931.5 ইন্টু ডেল এম, এত মেগা ইলেকট্রোভোল্ট। এটাই হচ্ছে তোমার সেই ই বা বাইন্ডিং এনার্জি। আর ইলেকট্রোভোল্ট এককের সিস্টেমটা কি? এটা কিন্তু একটা শক্তির একক। 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 10⁻⁻19 জুল। এবং এটা কেন শক্তির একক? খেয়াল করে দেখো, এখানে চার্জ আছে আর এখানে ভোল্ট আছে। সেই যে বিখ্যাত কথা আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তার মানে চার্জকে ভোল্ট দিয়ে গুণ করলে আসলে আমরা একটা কাজ পাই, আর কাজ তো শক্তি। ওকে, এবার আমরা একটা নতুন সূত্র শিখবো যেটাকে বলা হয় ফার্মির সূত্র, বা নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত সেটা বের করবো। কেউ যেহেতু ভুলেও না ভাবি আমরা কোনো পারমাণবিক ব্যাসার্ধ, এটা কিন্তু অনেক আগেই বোরের মডেল থেকে বের করছি, ওটা না। এই যে নিউক্লিয়াসটুকু, সেটার ব্যাসার্ধ আমরা কিভাবে পাবো, আর অফ নিউক্লিয়াস, এটার জন্য ফর্মুলাটা। সেটা একটা গবেষণায় অবশ্যই দেখা গেছে যে এই যে নিউক্লিয়াসগুলো, তার যে আয়তন, মানে এটা সাইজে কত বড় হবে, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে হচ্ছে তার ভর সংখ্যা কত, মানে ভেতরে কত পরিমাণ নিউক্লিয়ন। যদি 100টা নিউট্রন প্রোটন থাকে তাহলে বিশাল সাইজের নিউক্লিয়াস, আর যদি কম পরিমাণ নিউক্লিয়ন থাকে তাহলে ছোট সাইজের নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে একটা ডেফিনিশন যে আয়তনটা ডিপেন্ড করে হচ্ছে ভর সংখ্যার উপর। তো এটাকে আমরা পিওর যদি একটা গোলক ভাবি নিউক্লিয়াসকে, তাহলে গোলকের আয়তন জানি 4/3πr3, যেখানে এই আরটাই আমাদের টার্গেট, নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রপোর্শনাল টু আর। তাহলে এইটুকু যেহেতু কনস্ট্যান্ট, ওটাকে আমরা প্রপোর্শনালের মধ্যেই রাখতে পারি। তাহলে r³ সমানুপাতিক a, তাহলে r সমানুপাতিক a⁻1/3। ওকে, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে r ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট a⁻1/3। এই সেই ফার্মির সূত্র, যেখানে r হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর a হচ্ছে ভর সংখ্যা, শুরুতেই আমরা বলছিলাম। আর r নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, যাকে ফার্মি কনস্ট্যান্টও বলা হয়, আর অনেক সময় রেডিয়াল প্যারামিটারও বলা হয়। রেডিয়াল প্যারামিটার কি, তোমরা একটু ডিটেল পড়াশোনা করলে দেখতে পাবা। এইটাই সেই বিখ্যাত রাদারফোর্ডের এক্সপেরিমেন্টেও যে একটা হাইপারবোলিক পথে আলফা কণাগুলো ছুটে গেছিল, সেইখানের একটা নির্দিষ্ট দূরত্ব উপকেন্দ্র থেকে, ঠিক এক্সাক্ট মনে নেই, তোমরা এটা নিয়ে পড়াশোনা করতে পারো চাইলে। তো এটার মানও জানা আছে, এটার মান হচ্ছে 1.2 ফেমটোমিটার, মানে 10⁻⁻15 মিটার, বা অনেক সময় লেখা থাকে 1.2 ফেমটোমিটার বা ফার্মিমিটার। তো আমরা এই সূত্রের ব্যবহার নিয়ে একটা অঙ্ক দেখব। তো একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে কার্বন 12 6, এই নিউক্লিয়াসটা, এটা কিন্তু পরমাণু একই নেই, মানে পরমাণু আরও বড়। ওকে, পরমাণু রাখলাম না, পরমাণুটা বড়, এটা জাস্ট নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা যখন পরস্পর টাচ করবে, তখন তাদের মধ্যে বিভব শক্তি কত হবে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো বিভব শক্তি সমান তো আমরা জানি ইউ বা ডাব্লিউ ইকুয়াল টু কি, ভি কিউ। তার মানে প্রথমে জানতে হবে এইটাকে আনার জন্য আমার বিভব কত হবে, সেই বিভব জানতে হবে, চার্জ জানতে হবে। তো বিভবের রাশিমালা আমরা জানি 1/4πε0 Q1, ওকে, বাই আর ইন্টু ওইটার চার্জ। তো দুইটার চার্জই সমান, যেহেতু একই জিনিস নিয়ে আসছো। প্রথমটার মধ্যে চার্জ হচ্ছে 6টা প্রোটন, আর নিউট্রনের কোনো চার্জ নেই। দ্বিতীয়টার মধ্যে 6টা প্রোটন, নিউট্রনের কোনো চার্জ নেই। আর এক একটা প্রোটনের চার্জ আমরা সবাই জানি ইলেকট্রনের সমান। তাহলে আমরা লিখতে পারি 1/4πε0, প্রথমটার জন্য 6টা ইলেকট্রন, ইলেকট্রন মানে হচ্ছে প্রোটনের চার্জ সমান, আর পরে যেটা নিয়ে আসছো সেটারও হচ্ছে 6টা ইলেকট্রনের সমান, ডিভাইডেড বাই আর। লেখা আমরা সব জানা আছে, এটা 9 10⁹, ইলেকট্রনের চার্জ আমরা জানি 636 e²। জানি না শুধু এই দূরত্বটা, মনে রাখতে হবে এই দূরত্বটা কিন্তু আসলে এই তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা। তাহলে আসলে কি, একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ আরেকটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ টাচ করা, সো এই দূরত্বটা আসলে 2r। ওকে, তাহলে এই আর বের করার জন্য আমরা কিন্তু একটাকেই ফর্মুলা দিয়েছি, ফার্মির ফর্মুলা। তাহলে সেটা কিভাবে বের করা যায়, r ইকুয়াল টু r0 a⁻1/3। এ হচ্ছে ভর সংখ্যা, আমাদের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা r0 সমান জানি 1.2 10⁻⁻15, আর 12⁻⁻1/3, এটা সলভ করে তোমরা পাবা মেবি 2.7 10⁻⁻15 মিটার। এটা যদি এখানে বসাই দাও তাহলে কিন্তু হবে না, কারণ এই দূরত্বটা হচ্ছে শুধু একটা দূরত্ব, আসল দূরত্বটা হচ্ছে 2r। তাহলে সেটা যদি এখানে বসাও তাহলে যেটা আসবে এটি হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা পড়বো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র বা ডিকে ল অফ রেডিও অ্যাক্টিভিটি। তো এটা আমাদের খুবই পপুলার একটা সূত্র, ঠিক তেজস্ক্রিয়তার জন্য না, এটা অনেক ক্ষেত্রে একই রকম সূত্র আছে ফিজিক্সে, যে ক্ষয় কত হবে সেটা ডিপেন্ড করে ওই সময় আসে কত। কথাটা নিশ্চয়ই খুব বাস্তব লাগতেছে। যে আমার বন্ধু ইকবাল একটা কথা বলতো যে একটা মানুষের যত বেশি টাকা ওই মোমেন্টে, তার ট্যাক্সের পরিমাণও কিন্তু তত বেশি, এবং খুব কমন সেন্স একজন গরিবের ট্যাক্স অনেক কম হবে, মানে কত হারে ক্ষয় হবে সেটা ডিপেন্ড করবে ওই সময় তার সম্পত্তির পরিমাণ কত। একইভাবে নিউক্লিয়াসের মধ্যে কত বেশি নিউট্রন বের হয়ে যাবে বা প্রোটন ভেঙে বের হয়ে যাবে, এটা ডিপেন্ড করবে ওই মোমেন্টে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন বা নিউট্রন সংখ্যার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা সেই যে নিয়ে আসছিলাম সেই বিখ্যাত ফর্মুলা dN/dt
ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট যাকে বলা হয় তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক। ওকে, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসছিলাম dn/n ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি, তারপর ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছিলাম dn/n ইকুয়াল টু মাইনাস ল্যামডা কনস্ট্যান্ট ইন্টিগ্রাল ডিটি, দ্যাট ইজ লন n, আর লিমিট হবে কি, শুরুতে ছিল n নট আর সার্টেন একটা টাইম টিতে ছিল n, শুরু বলতে টাইম ছিল 0, সার্টেন টাইম t, তাহলে আমরা পাচ্ছি লন n লিমিট হবে n নট থেকে n মাইনাস ল্যামডা টি লিমিট হবে 0 থেকে t। এখানে পরিচয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে শুরুতে কতটুকু ছিল, পরে কতটুকু আছে, কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে এটা কিন্তু কোথাও বলা নেই। তার মানে এটাও একদম শুরুতে প্রেজেন্ট কতটুকু ছিল, আর এটা হচ্ছে এখন অবশিষ্ট কতটুকু আছে। তাহলে আমরা পাচ্ছি লন n মাইনাস লন n নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এটাকে একটু মডিফাই করলে আমরা পাচ্ছি লন n/n নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। আর লন তো আসলে কি, লগের ই ভিত্তিক, তাই না? লগ ই ভিত্তিক n/n নট সমান হচ্ছে মাইনাস ল্যামডা টি। তাহলে লগের সংজ্ঞা অনুসারে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু হচ্ছে n/n নট, এবং লাস্ট ভার্সন যদি লিখি n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এই ফর্মটা আমরা সবাই মনে রাখি, এটা অনেক সময় কাজে লাগে, কিন্তু সবচেয়ে পপুলার টার্ম হচ্ছে এই টার্মটা। ওকে, এবার এই সমীকরণটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবে লিখবো, যাতে অঙ্ক যেভাবেই আসুক না কেন ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, এটাই যাতে সবসময় না ইউজ করতে হয়। এর মিনিংটাকে একটু বুঝে বলি। আমি যদি উভয় পক্ষকে এবার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, n নট ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো পরমাণু সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি আসলে মোল সংখ্যা, আদি মোল সংখ্যার পরের মোল সংখ্যা। আর যে কোনো মোল নাম্বার সমান আমরা সেই যে জানতাম ভর বাই আণবিক ভর কিংবা ভর বাই পারমাণবিক ভর। তাহলে n ইকুয়ালটা আমরা লিখতে পারি ভর বাই পারমাণবিক ভর, আর পারমাণবিক ভর শুরুতেও যা থাকে পরেও তাই থাকে, ওটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ডেন্ট না। তাহলে m নট ডিভাইডেড বাই ক্যাপিটাল M e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। উভয় পাশ থেকে এটা যখন কাটা যাবে, পরের ফর্মুলাটা দেখো অনেক সুন্দর, মানে যদি কখন অঙ্কে পরমাণু সংখ্যা না দিয়ে ভর দিয়ে দেওয়া থাকে যে শুরুতে 4 গ্রাম ছিল পরে 2 গ্রাম হতে কত টাইম লাগবে, সেই ক্ষেত্রে এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লিকেবল, এইখান থেকে ডিরাইভ করে আনার দরকার নেই। তো এই সূত্রটাকে আরেকভাবে লেখা যায়, আমরা সেটা কিভাবে দেখাচ্ছি। মাইনাস ডিএন ডিটি সমান, মনে আছে যে ল্যামডা এন, একদম বেসিক ফর্মুলা, যে কোনো সময় কৌতুক ভাঙবে সেটা ওই সময় উপস্থিত পরমাণু সংখ্যা সমানুপাতিক। তো এখান থেকে ল্যামডা এন সমান মাইনাস ডিএন ডিটি, এটাই কি সেই ক্ষয়ের হার, কিংবা কেউ যদি নাম দিতে চায় এটার নামই হচ্ছে তেজস্ক্রিয়তার হার বা তেজস্ক্রিয়তা। ওকে, অনেকে আর একটা সুন্দর নাম দেয় সক্রিয়তা, অনেক সময় অনেক অঙ্কে অনেকভাবে দেখবা সক্রিয়তা, অনেক সময় বলবে তীব্রতা, ইভেন অনেক সময় বলবে উজ্জ্বলতা, যেটা যেভাবে ক্ষয়প্রাপ্ত হয় ওই নামে বলা থাকবে। সেটা যাই হোক না কেন সেটা আসলে ক্ষয়ের হার, এবং ক্ষয়ের হার যাই হোক না কেন সেটা সময় ল্যামডা ইন্টু এন। তাহলে আমি যদি আমার ফর্মুলায় উভয় পক্ষে ল্যামডা গুণ করে দিই, তাহলে ল্যামডা ইন্টু এন সমান ল্যামডা ইন্টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে ল্যামডা ইন্টু এন কি আসলে ক্ষয়ের হার কিংবা সক্রিয়তা না? তাহলে আমি সক্রিয়তাকে যদি এ দ্বারা নির্দেশ করি, এটা তাহলে এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এ দ্বারা আবার কেউ ভর সংখ্যা বুঝবে না, তাহলে আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, সি নামটা দিয়ে দিলাম। তাহলে দেখো এটাও আরেকটা সুন্দর ফর্মুলা। তার মানে কোয়েশ্চেনে যদি কখনো বলে পরমাণুর সংখ্যা আগের তুলনায় অর্ধেক হয়ে গেল, কিংবা ভর 4 গ্রাম থেকে 2 গ্রাম হয়ে গেল, কিংবা সক্রিয়তা আগের 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, যেভাবেই বলা থাকুক না কেন প্রত্যেকটা ফর্মুলার চেহারা কিন্তু সেম, এবং তোমাদের কোনো ফর্মুলা থেকে ডিরাইভ করে আসার দরকার নেই। তোমরা যারা এই চ্যাপ্টারে অঙ্ক দেখছো তারা জানো আশা করি একটা জিনিস, প্রায় অঙ্কের মধ্যে এই ল্যামডাটা বের করে নিতে হয়, প্রথমে অর্ধায়ু দেওয়া থাকে কোয়েশ্চেনে, যে অর্ধায়ু এত, তারপর সেখান থেকে এই ফর্মুলা ইউজ করে ল্যামডা এত, তারপরে যা যা দেওয়া থাকে 2 গ্রাম থেকে 4 গ্রাম অথবা আগের তুলনায় অর্ধেক হয়ে গেল। তো আমরা এই সমীকরণটাকে একটু মডিফাই করে দিই যাতে করে তোমাদের ডিরেক্ট বের করতে সুবিধা হয়, এরপর আর ওই ল্যামডা বের করে টি হাফ বের করার দরকার হবে না। তো আমরা এটাকে একটু মডিফাই করবো। কীরকম, এখান থেকে দেখো টি হাফ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা, যেহেতু আমরা টি হাফ সরাসরি বের করতে হয় তাই আমরা এখানে ল্যামডা বিষয়টি রাখবো না, ল্যামডার বদলে টি হাফের রাশিমালা বের করবো। ল্যামডা ইকুয়াল টু আমরা পাচ্ছি লন 2 ডিভাইডেড বাই টি হাফ। ওকে, এই লন 2 এবার আমরা এখানে বসাবো, তাহলে কি দাঁড়াচ্ছে n ইকুয়াল টু বা n বাই n নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস লন 2 ডিভাইডেড বাই টি হাফ ইন্টু টি। ওকে, ল্যামডার ভ্যালুটা আমরা বসাই দিলাম। তাহলে এবার দেখো n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ ইন্টু লন 2। এখন দেখো লনের সামনে পাওয়ার তোমরা সবাই জানো, সেই লন 2 টু দি পাওয়ার 4 যদি থাকে এই পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, লগ বা লন যাই বলো না কেন।
তাহলে 4 ln 2 যদি থাকে সেটাকে লেখা যায় নিশ্চয়ই ln 2 টু দি পাওয়ার 4, যে কোনোটাই লেখা যায়। তাহলে আমার সামনে আছে দেখো ln 2 এর সামনে মাইনাস টি বাই টি হাফ, তাহলে এটা নিশ্চয়ই 2 এর পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার ln 2 মাইনাস টি বাই টি হাফ। আর ই টু দি পাওয়ার ln, এটা তো আসলে অ্যান্টি অপারেটর, এটা জানোই, তাহলে আসলে থাকবে পরে 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। তাহলে ফর্মটা কি দাঁড়ায় একবারে লাস্টে লিখে দিই, n বাই n নট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, বা n ইকুয়াল টু n নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। তো মজার ব্যাপারটা এখানেই, আগেও n ছিল, n নট ছিল, n আছে n নট আছে, মানে কোয়েশনের ভাষা পুরোটাই ফলো করবে, কিন্তু আগে ল্যামডাটা কোয়েশনে দেওয়া থাকতো না, বের করে নিয়ে বসাতে হতো, কোয়েশনে টি হাফটা দেওয়া থাকে। সো এই ফর্মুলাটা ইউজ করলে টি হাফ সরাসরি বের হয়ে আসবে, টি হাফ বসাই দিলে এখান থেকে টি বের করতে পারবা যে কত সময় পর এতটুকু ভাঙবে বা সামথিং। তো আগের ফর্মুলায় দেখছো যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যদি লেখা যায় সেটা ভরের ক্ষেত্রেও লেখা যাবে, সক্রিয়তার ক্ষেত্রেও লেখা যাবে, একই কথা এই ক্ষেত্রেও প্রযোজ্য। n ইকুয়াল টু n নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ থাকলে এটা m ইকুয়াল টু m নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ লিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টিভেশন বা সক্রিয়তা যেটা সেটাও লেখা সম্ভব। ই তো না, সরি 2, এটা মাথায় রাখতে হবে কিন্তু, কারো যদি কনফিউশন লাগে অবশ্যই অ্যাভয়েড করবা, তাহলে ইউজ করবা না, মানে তবুও ভুল করে আসবে না শর্টকাট করতে গিয়ে। একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে 3.8 দিন, কতদিন পর তার 1/20 অংশ অবশিষ্ট থাকবে। মাইন্ড ইট, এই শব্দটা অবশিষ্ট থাকবে, যদি বলে এত অংশ ক্ষয় হয়ে যাবে তাহলে কিন্তু কতটুকু বাকি আছে এক থেকে বিয়োগ করে বের করে নিয়ে আসতে হবে। ওকে, তো যেহেতু বলে দিছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি করলে আমাদের আবার ল্যামডা বের করতে হবে, তো আমরা লাস্ট যে ফর্মুলাটা শিখছি 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, এটা ইউজ করলে খুব সুন্দর। তাহলে এইটা হবে n নট ডিভাইডেড বাই 20 অবশিষ্ট আদিটার 1/20 অংশ ইকুয়াল টু n নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফটি হচ্ছে তোমার 3.8। তাহলে এখানে n নট কাটা, টিটা বের হয়ে আসবে। ওকে, একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, তার ভর হচ্ছে আদি ভর 1 গ্রাম, তো সেটা প্রতি 50 সেকেন্ড সময় 1 সেন্টিগ্রাম করে হারায়, অবশিষ্ট না। এই কোয়েশনের ভাষাটা খেয়াল করতে হবে। তাহলে ওই পদার্থের অর্ধায়ু কত? তো যেহেতু ল্যামডা নিয়ে সম্পর্ক নেই, টি হাফের সাথে রিলেশন, আমরা সরাসরি ওই ফর্মুলাটি ইউজ করতে পারি, m ইকুয়াল টু m নট 2 টু দি পাওয়ার মাইনাস টি হাফ, মানে টি বাই টি হাফ। তাহলে m ইউজ করলাম কেন? কারণ এগুলো সব ভরে দেওয়া আছে। তাহলে আদি ভর 1 গ্রাম আমরা জানি, আর শেষ ভর কত, মানে অবশিষ্ট কত আছে 1 সেন্টিগ্রাম। এটা কিন্তু ভুলেও না, 1 সেন্টিগ্রাম ক্ষয়প্রাপ্ত হয়। ওকে, মানে 1 থেকে 0.01 বাতিল, তার মানে ওই 0.99 এত গ্রাম অবশিষ্ট আছে। এই কথাটাই আমরা বলছিলাম, এম এর পরিচয় কতটুকু অবশিষ্ট ভর। তাহলে 0.991 2 টু দি পাওয়ার মাইনাস টি দেওয়া আছে হচ্ছে 50 সেকেন্ড ডিভাইডেড বাই টি হাফ। তো এখানে আননোন কেবল টি হাফ, সলভ করে টি হাফটা আমরা নির্ণয় করে ফেলবো। ওকে, এটা একটা আকরিক, ওকে, খনিজ একটা আকরিক। এটার মধ্যে চেক করে দেখা গেল কি, যে এর মধ্যে ইউরেনিয়াম পাওয়া গেছে 238 আর লেড পাওয়া গেছে 206, এবং তাদের রেশিও দেওয়া আছে যে ইউরেনিয়ামটা বেশি, কত বেশি, লেডের তুলনায় 3 গুণ বেশি। তো আমরা অলরেডি জেনে ফেলছি যে তেজস্ক্রিয়তার কারণে কি হয়, একটা অস্থিতিশীল বস্তু বা আনস্টেবল মৌল সেটা কনভার্ট হতে থাকে স্থিতিশীলের দিকে। তাহলে আসলে পুরো আকরিকটা পুরাটাই ছিল ইউরেনিয়াম একটা সময়, এরপর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে লেডে কনভার্ট হচ্ছে, কারণ এগুলো তো হারাবে না, স্থায়ী পদার্থে পরিণত হয়। এই কথাটাই বলে দিচ্ছে, যতটুকু লেড আমরা পেয়েছি পুরাটাই আগে ছিল ইউরেনিয়ামে, সেখান থেকে কনভার্ট হয়ে লেড পাওয়া গেছে। তো আমরা কোয়েশনে দেওয়া আছে ইউরেনিয়ামের অর্ধায়ু, এবং জিজ্ঞেস করছে এই যে আকরিকটা, এটার বয়স কত, মানে কত বছর আগের আকরিক এটা আর কি। এটা আমরা কিভাবে ডিটারমিন করতে পারি খেয়াল করে দেখো। আমরা ধরে নিলাম এই যে দেওয়া আছে কোয়েশনে ইউরেনিয়াম আর লেডের রেশিও হচ্ছে 3। ওকে, তো লেডের পরিমাণটাকে আমরা নাম দিলাম N1। তাহলে অবশ্যই ইউরেনিয়ামের বর্তমান অ্যামাউন্ট হচ্ছে 3N1, এই তো। এটা যখন টি সময়, বর্তমান সময়। কিন্তু টি যখন 0 মোমেন্ট চলে, মানে একদম আদিতে, তখন কিন্তু ইউরেনিয়ামই ছিল পুরাটা। লেডের যে N1 পার্টটুকু সেটা কিন্তু তখন ইউরেনিয়াম ছিল। তো এখন 3N1 ইউরেনিয়াম তো আছেই, সেই সাথে আরও N1 ছিল ইউরেনিয়ামের পরিমাণ, দ্যাট ইজ 4N1 ছিল হচ্ছে আদি ইউরেনিয়ামের পরিমাণ। তাহলে আমরা আদি জানি, আমরা বর্তমান সময়টা জানি, তাহলে ফর্মুলাটা হবে n ইকুয়াল টু n নট, আর যেহেতু হাফ লাইফের সাথে সম্পর্ক ল্যামডা না লিখলেও পারবা, 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। তাহলে এই n আদিটা হচ্ছে, বর্তমানটা হচ্ছে 3N1, আদি ছিল 4N1, 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। ওকে, N1 কাটা,
তাহলে 3/4 2 টু দি পাওয়ার মাইনাস কত টাইম লাগছে বয়সটাই জানতে চাইছে, সো টিটা বের করতে হবে আর টি হাফ দেওয়া আছে সেই বিখ্যাত ফর্মুলা পুরো সংখ্যাটা 4.5 10 টু দি পাওয়ার 9। এটা সলভ করলে পরে এখান থেকে টি বের হয়ে আসবে আর টিটাই হচ্ছে আকরিকটার বয়স কত। একটা তেজস্ক্রিয় পদার্থের প্রত্যেক মুহূর্তে ক্ষয়ের হার বা সক্রিয়তা দেওয়া আছে 4750 ডি পার মিন, এর অর্থ হচ্ছে ডিকে পার মিনিট, প্রতি মুহূর্তে ক্ষয়ের হার বা প্রত্যেক মিনিটে ক্ষয়ের হার, বা ইংরেজিতে আরেকটা বলে ডিসইন্টিগ্রেশন পার মিনিট, মানে ভেঙে যাওয়ার রেট। তো তার আগে আমরা একটু জেনে রাখবো, এটা পরীক্ষার সময় অনেক সময় ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয়তার অনেকগুলো একক আছে। 1 ডিকে পার সেকেন্ড হচ্ছে 1 বেকেরেল। হ্যাঁ, বেকেরেল এককটাকে বলা হয় প্রতি সেকেন্ডে একটা ক্ষয়কে বলা হয় 1 বেকেরেল। এটা এখন ইউজ করে না বলেই চলে, ইউজ করে মেইনলি কুরি। 1 কুরি সমান হচ্ছে 3.7 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড বা বেকেরেল, আর 1 রাদারফোর্ড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডিকে পার সেকেন্ড। তো ওটা আমাদের না জানলেও চলবে আপাতত। কোয়েশ্চেন করছে হচ্ছে প্রথমে ছিল সক্রিয়তা 4750 আর 5 মিনিট পরে সক্রিয়তা 2700। সো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এখানে তো পরমাণু সংখ্যা বলেনি, ভর বলেনি, সক্রিয়তা মানে ভেঙে যাওয়ার হার। তো আমরা তো সেই যে শিখেছিলাম যে n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই মানে ল্যামডা টি, কিংবা m = m নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটার মতো লেখা যায় সক্রিয়তা ac সমান ac নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর যেহেতু আমাদের টি হাফ বের করতে বলছে, আমরা সেই পরিবর্তিত ফর্মুলাটাও ইউজ করতে পারি, n = n নট 2 টু দি পাওয়ার মাইনাস t বাই টি হাফ, বা m = m নট 2 টু দি পাওয়ার মাইনাস t বাই টি হাফ, যার যেটা ভালো লাগে ইউজ করবা, তবু ভুল করা যাবে না আর কি। c নট 2 টু দি পাওয়ার মাইনাস t বাই টি হাফ। তো আমাদের দরকার হচ্ছে শেষ ইকুয়েশনটা, সক্রিয়তা দেওয়া প্রথমটার হচ্ছে মানে বর্তমানে হচ্ছে 2700, আদিতে ছিল 4750 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস টাইম লাগছে 5 মিনিট ডিভাইডেড বাই টি হাফ। একমাত্র আননোন হচ্ছে টি হাফ, সলভ করলেই টি হাফ বা অর্ধায়ুটা আমরা পেয়ে যাব। তো একটা স্পেসিমেন যার মধ্যে এ আর বি দুইটা তেজস্ক্রিয় পদার্থ, এর হচ্ছে অর্ধায়ু 4 সেকেন্ড আর বি এর অর্ধায়ু 8 সেকেন্ড। শুরুতে তাদের ভরের পরিমাণ সেম, দুইটার অ্যামাউন্ট সেম, কিন্তু যেহেতু দুইটা ভিন্ন পদার্থ তাদের পারমাণবিক ভরের অনুপাত হচ্ছে 1:2 গিভেন। তো বলছে 16 সেকেন্ড পর তাদের মধ্যে কি ভরের অ্যামাউন্ট সেম থাকবে নাকি থাকবে না। তো Na/Nb হচ্ছে মানে 16 সেকেন্ড পর তাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা। তাহলে সেটা বের করতে আমাদের দেখি বের করা লাগে কি আসলে। n এর তো সমান জানি, সেই যে আমাদের বিখ্যাত ফর্মুলা n = n নট 2 টু দি পাওয়ার মাইনাস t বাই টি হাফ। ওকে, তাহলে এটা সমান লিখতে পারি n a নট 2 টু দি পাওয়ার মাইনাস t বাই টি হাফ অফ a, আর এখানে আসবে nb নট 2 টু দি পাওয়ার মাইনাস t বাই টি হাফ অফ b। তাহলে n a নট nb নট কিন্তু আমাদের দেওয়া নেই, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে জাস্ট পারমাণবিক ভরের রেশিও। তাহলে সেটা থেকে আমরা বের করে ফেলতে পারি আসলে n a নট বাই nb নট ইকুয়াল টু কত হবে। তো এটা আসলে যেহেতু মোল সংখ্যার অনুপাত বা পরমাণু সংখ্যার অনুপাত কিন্তু সেম, আমরা জানি যত বেশি পরমাণু মোল সংখ্যা তত বেশি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভর বাই আণবিক ভরই তো আসলে মোল সংখ্যা। তাহলে ভর অফ এ ডিভাইডেড বাই আণবিক ভর অফ এ, এগেন নিচে আবার ভর অফ বি ডিভাইডেড বাই মানে উপরে চলে যাবে আণবিক ভর অফ বি। কিন্তু ভর দুইটার জন্য এ আর বি লেখা লাগবে না, কারণ শুরুতেই বলে দিচ্ছি ভর সেম ছিল। তাহলে থাকবে mb বাই ma, কোয়েশ্চেনে দেওয়া আছে ma বাই mb, সো 1:2 থাকলে এখানে আসবে 2:1। তার মানে আমাদের এই জিনিসটা জানা আছে, এই টুকের মান হচ্ছে 2, আর ওপরে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই টি হাফ প্রথমটার জন্য, a এর জন্য 4 সেকেন্ড ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই b এর জন্য হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এখানে দেখো একমাত্র আননোন হচ্ছে t, সলভ করলেই t বের হয়ে আসবে, সরি t দেওয়াই আছে, t হচ্ছে 16 সেকেন্ড। ওকে, সলভ করলে এটা চলে আসবে Na/Nb, দ্যাট ইজ 16 সেকেন্ড পর তাদের পরমাণু সংখ্যা কি অনুপাত একই আছে ওরকম নাকি চেঞ্জ হবে। তো আমাদের বইয়ে গড় আয়ু নামের একটা কনসেপ্ট আছে যে পরমাণুগুলোর গড় আয়ু সমান 1/λ, মানে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের সাথে তার একটা সম্পর্ক দেখানো। তো গড় আয়ু কনসেপ্টটা কি, যে কতগুলো পরমাণু তো সাথে সাথেই ভেঙে যায়, পরমাণু তো বলতে আমরা নিউক্লিয়াস বুঝবো, আর অনেকগুলো অনেক বছর টাইম লাগে ভেঙে যেতে। তোমরা দেখবো অনেকগুলো অর্ধায়ু 450 কোটি বছর এরকম। তাহলে কোনোগুলো একদম স্টার্টিংয়ে ভেঙে যায়, কোনোগুলো অনেক টাইম নিয়ে ভাঙে। সো তাদের একটা অ্যাভারেজ আমাদের বের করে রাখা উচিত। অ্যাটলিস্ট কোনো কিছু ডিটারমিন করতে হলে শূন্য কোনো ভালো সংখ্যা হলো না, 450 কোটি বছরও আসলে একটা বড় ভালো একটা সংখ্যা হলো না। তো গড় আয়ু কনসেপ্টটা কীভাবে বের করা যায় বা এটা কীভাবে আনা যায় ওটা আমরা একটু দেখাচ্ছি। প্রথম কথা, টি যখন 0 তখন মনে করি পরমাণু সংখ্যা হচ্ছে n নট আদিতে। এরপর টি প্লাস ডিটি টাইমে dn সংখ্যক ভেঙে চলে গেছে, তারপর পরে আছে n সংখ্যক। তাহলে এই যে dn সংখ্যক এ কিন্তু টি পরিমাণ টাইম বেঁচে ছিল, এরপর ডিটি টাইমের মধ্যে সে ভেঙে গেছে। তাহলে আমরা এভাবে লিখব যে dn সংখ্যক অ্যাটমের প্রত্যেকটার
লাইফ কতক্ষণ করেছিল, টি পরিমাণ লাইফ, তাহলে এদের টোটাল লাইফ কত ছিল, টি ডিএন। ওকে, একজনের লাইফ 5 বছর, আরেকজনের 5 বছর, 6 বছর, এরকম করতে করতে টোটাল লাইফ হচ্ছে একজনের টি পরিমাণ বছর, ডিএন সংখ্যকের টি ডিএন বছর। তাহলে আমরা যদি বলি যে না আমাদের দরকার হচ্ছে সবগুলো মিলায় টোটাল লাইফ কত, তাহলে আমাদের এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। বা এভাবে ভাবি, এটাকে আমরা বললাম টোটাল লাইফ অফ কয়টার, ডিএন সংখ্যকের। এবার আমরা ডিএন না, ওই ক্ষুদ্র পরিমাণ না, অ্যাটম যতগুলো ছিল পুরোটা ভেঙে যেতে কতক্ষণ লাগবে, তাহলে আমরা এই পুরো সময়টাকে ইন্টিগ্রেশন করলে টোটাল আয়ুটা পেয়ে যাব, যে একটা তেজস্ক্রিয় মৌলের মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের মোট আয়ু। ওকে, মোট আয়ু লিখে দিলাম টি টোটাল। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করি। টি ডিএন, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিএন ডিটি, আমরা ওই নেগেটিভ সাইনটা অ্যাভয়েড করতেছি, সমান ল্যামডা এন, তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র। তাহলে ডিএন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ল্যামডা এন ডিটি। তো এখানে বসিয়ে দিলাম ল্যামডা এন ডিটি। ওকে, এটা হচ্ছে ডিএন এর বদলে সাথে একটা টি আছে। এবারে এন এর জায়গায় আমরা কি বসাতে পারি, আবার টি ল্যামডা এন এর জায়গায় আমরা সেই যে বিখ্যাত ফর্মুলা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। এবং এটা লিমিট হবে কি, টাইমের লিমিট। টাইমের লিমিট আমি তো বলেই দিছি, কোনোটার অসীম সময় লাগতে পারে আর কোনোটার কি 0 টাইম লাগতে পারে, আই মিন পুরো স্প্যান অফ লাইফ কাভার কোর্সের মধ্যে। তো এটা একটা আংশিক তোমাদের বের করতে হবে, তোমরা যেহেতু ইন্টিগ্রেশন অলরেডি করে ফেলছো, তো সেই সিস্টেমে তোমাদের পার্ট বাই পার্ট করে ইন্টিগ্রেশন করলে কি আসবে সেটা আমরা এখন লিখে দিচ্ছি। তো ইন্টিগ্রেশন বাই পার্টস, ওই সিস্টেমে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমরা এরকম একটা রাশিমালা পাবা, সেখান থেকে দেখানো যাবে এটা আসবে এন নট ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, এর সঙ্গে গড়াই এখন কীভাবে পাবো দেখো একটু, টি টোটাল হচ্ছে এন নট ডিভাইডেড বাই ল্যামডা। তার অর্থ কি, এন নট সংখ্যকের পুরো আয়ু হচ্ছে এন নট বাই ল্যামডা, অর্থাৎ প্রতিটার মানে গড়ে ঐকিক নিয়মে আয়ু হবে এন নট বাই ল্যামডা টাইমস এন নট কাটা, তার মানে 1 বাই ল্যামডা। তার মানে এক একটার আয়ুটাই নামই তো গড় আয়ু, এবং সেটাকে আমরা নাম দিয়েছি টাউ, অর্থাৎ টাউ সমান 1 বাই ল্যামডা। ওকে, P9 এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এটা আমাদের বেশ কিছু মানে বেসিক কনসেপ্ট আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন আর ভরের আপেক্ষিকতা। তো এই ফর্মুলাগুলো আমরা মোটামুটি সবাই জানি, যে L ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তারপর T ইকুয়াল টু T নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ম্যাথসের জন্য ছিল M ইকুয়াল টু M নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে একটু স্পেসিফাই করা ভালো, যে অনেক সময় দেখবা ভি বাই সি এই টার্মটাকে বিটা দ্বারা রিপ্লেস করে, আর গামা টার্মটাকে এভাবে লিখে লরেন্স ফ্যাক্টর। তাই একবারে এটাকে এভাবে লেখে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার, অনেক সময় লেখার সুবিধার জন্য এগুলো ইউজ করে। তো আমাদের মেইনলি এই চ্যাপ্টারে সমস্যা যেটা হয় এল নট কিংবা টি নট এম নট এগুলোর পরিচয় নিয়ে, মানে কোন ক্ষেত্রে আমরা এল টি এম বলবো আর কোনগুলোর ক্ষেত্রে এল নট টি নট এম নট বলবো, কারণ এগুলো উল্টে গেলে আসলে অঙ্কটা পুরোই মিসিং। তো এর জন্য আমাদের একটা খুব সহজে মনে রাখার কথা, সেটা হচ্ছে এরকম, যদি নিজেরটা নিজে মাপি, এই কথাটা দ্বারা এটা বোঝাতে যাচ্ছে যে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো, ওকে, এই কথাগুলো বললে খুব কনফিউশন লাগে। তার চেয়ে বেটার নিজেরটা বলতে আমরা এখানে বুঝবো নিজের বয়স কেউ নিজে মাপলো, তাহলে সে টি নট মাপলো। ওকে, প্রপার টাইম বা সঠিক সময় যেভাবে যা আমি ডাকি না কেন, যদি বলি যে নিজেরটা নিজেই মাপছি আমরা, কোনো এভাবে বলা হলো কোনো একটা মিউন কণা নিজের বয়স নিজে মাপলো, কিংবা আমরা পৃথিবীতে বসে এই আমার হাতের পেন্সিলটা বা মার্কারটার কলমের দৈর্ঘ্য মাপলাম, এখানে দাঁড়ানো আমার সাপেক্ষে এটা স্থির, তাহলে এই দৈর্ঘ্যটা হবে এই এল নট। তাহলে এরকম কোন ক্ষেত্রে কি অনেকেই একটা ভুল জিনিস ভাবি, সেটা হচ্ছে এরকম যে একটা পৃথিবী থেকে রকেট যাত্রা শুরু করছে একটা সার্টেন বেগ নিয়ে, তাহলে এখানে কে গতিশীল এই প্রশ্নটা অবান্তর, কারণ রকেট চারিকে যদি জিজ্ঞেস করি তাহলে রকেট চারি বলবে আমি নড়তেছি না, কারণ আমার আশেপাশে যা ছিল তাই আছে, পৃথিবীটা বরং পেছন দিকে রওনা দিছে। অন দি আদার হ্যান্ড পৃথিবীতে বসে আমরা কি ভাববো, যে আমরা আমাদের মতোই আছি, আমাদের আশেপাশে গাছ বা অন্য কিছু এগুলোর কোনো নরঞ্চরণ নাই, বরং রকেটটা হচ্ছে সামনের দিকে আগে যেতেছে। সো এটা ডিপেন্ড করে যে কে গতিশীল, এটা কে মাপতেছে তার উপর। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই রকেটে বসে একজন যদি একটা স্কেলের দৈর্ঘ্য মাপে, তাহলে সেটা কি এল নাকি এল নট? মনে হচ্ছে রকেট তো গতিশীল, তাহলে সে কি গতিশীল অবস্থায় মাপলে আমরা জানি এল, অনেক সময় বলবে যে গতিশীল অবস্থা মাপলে এই, স্থির অবস্থা মাপলে এই। তাহলে এই গতিশীল বা স্থির এই কথাটা মিনিং কিন্তু একটু কমপ্লেক্স। সেটা হচ্ছে এরকম, ঘটনা যার সাপেক্ষে স্থির, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঘটনা যার সাপেক্ষে স্থির।
সে যেগুলো মাপবে সেগুলো সব হচ্ছে নট, এল নট কিংবা এম নট কিংবা টি নট। আর ঘটনা যার সাপেক্ষে গতিশীল সে যেগুলো মাপবে সেগুলো হচ্ছে এল, এম কিংবা টি। কথাটা আমি কি বোঝাতে চাচ্ছি খেয়াল করো। এই যে রকেট চারির কাছে এই স্কেলটা কিন্তু সারা জীবন একই জায়গায়, মানে তার কাছে ঘটনাটা কিন্তু স্থির। যদিও রকেটটা কিন্তু পৃথিবী থেকে গতিশীল, কিন্তু মেইন ঘটনাটা কি, স্কেল মাপা বা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য বা স্কেলটা কিন্তু তার সাপেক্ষে স্থির। ফলে সে যেটাই মাপবে সেটাই হচ্ছে এল নট। ওকে, সাপোজ 3 মিনিট ধরে মাপলো, তাহলে এই ঘটনাটা তার সাপেক্ষে স্থির, কারণ ওই স্কেলটা বা একটা মাছি উঠতেছে এখানে বসে, এই ওড়ার ঘটনাটা তার থেকে দূরে সরে যাচ্ছে না, সে যেখানে আছে ওইখানেই। বাট এই পৃথিবী থেকে যদি দেখি, স্কেলটা প্রথমে এইখানে, রকেটটা তারপর একটু সামনে, তারপর আর একটু সামনে, তার মানে এই স্কেল মাপার ঘটনাটা পৃথিবী থেকে কেউ দেখলে তার কাছে গতিশীল, এই স্কেল ব্যাপারটাই গতিশীল। তাহলে সে যদি কিছু মাপে পৃথিবীতে বসে, তাহলে সে কিন্তু গতিশীল অবস্থায় মাপলো, কারণ তার সাপেক্ষে ওই স্কেলটা গতিশীল। সো সে যদি স্কেলটা দৈর্ঘ্য মাপে সে হবে এল, সে যদি ওই লোকটার বয়স মাপে সেটা হবে টি, সে যদি ওই লোকটার ভর মাপে সেটা হবে এম। অন দ্য আদার হ্যান্ড ওই লোকটা যদি নিজের ভর নিজে মাপে এম নট, নিজের বয়স নিজে মাপে টি নট, ওই স্কেলটার দৈর্ঘ্য সে যদি মাপে এল নট। একই কথা প্রযোজ্য। এবার পৃথিবীবাসী যদি নিজের বয়স নিজে মাপে, সে 3 মিনিট ধরে ভাত খাচ্ছে সেই সময়টা মাপে, কিংবা তার নিজের ওজন যদি সে নিজে মাপে, সব হবে নট। ওই একই জিনিসকে যদি ও দেখে, তাহলে সে দেখবে পৃথিবীবাসী প্রথমে এখানে, তারপর পৃথিবীটা এখানে, তারপর পৃথিবীটা আরও পেছাচ্ছে। সো মাইন্ড ইট, আমরা যদি সহজে বলতে চাই, কেউ যদি নিজেরটা নিজেই মাপে তাহলে সব নট হবে, আর পোদ্দারি করতে গিয়ে যদি সে অন্যেরটা মাপতে যায় তাহলে সব হবে এল, এম এবং টি। ওকে, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো যতটা ইম্পর্টেন্স দিয়ে আমরা দেখি, কিন্তু অনেকটা অবহেলিত একটা টপিক হচ্ছে লরেঞ্জ রূপান্তরটা। ওকে, লরেঞ্জ রূপান্তরটা কী ছিল? এই একটা ফ্রেম, ফ্রেম বলতে গাছ কিংবা প্ল্যাটফর্ম, ট্রেনের বা রেল লাইন, যা মন চায় কি, এটা একটা সাপোজ গাছ। যখনই আমরা ফ্রেম বলবো ওটা বুঝতে কষ্ট হলে মনে রাখবা যেখান থেকে মাপতেছি কোনো কিছু। তাহলে এটা একটা গাছ আর এটা সাপোজ একটা রকেট। ওকে, সেই ফ্রেমটাকে ধরলাম আমরা। এই রকেটটা ভি সমবেগে, সমবেগ কিন্তু মাস্ট, কারণ আমরা এখানে যত সূত্র বলবো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে সব কিন্তু সমবেগের ক্ষেত্রে জড় প্রসঙ্গ কাঠামো হতে হবে। তাহলে আমরা ধরলাম এই কাঠামোটার নাম হচ্ছে এস এবং এই কাঠামোটার নাম হচ্ছে এস প্রাইম। ওকে, তো কোনো একটা জিনিস, সাপোজ এখানে একটা পাখি অর সামথিং, সেটার অবস্থান এই প্রাইম কাঠামো থেকে দেখা গেল, তার স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জি প্রাইম। আর এস কাঠামো থেকে কি দেখবো সেই ব্যাপারে আমাদের ফর্মুলাগুলো হচ্ছে এমন, যে এটা তো জানোই যে বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল, চেঞ্জগুলো শুধু ওই অক্ষ বরাবরই হবে। তাহলে কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় এরকম, এস কাঠামো থেকে দেখলে হবে এক্স প্রাইম তো ছিলই প্লাস ভি টি প্রাইম। ওকে, কিন্তু এটা ছিল গ্যালিলিও রূপান্তর। আর অন দি আদার হ্যান্ড লরেন্স বাড়তি একটা টার্ম নিয়ে আসছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়, এক্স হবে গামা ইন্টু এক্স প্রাইম প্লাস বিটি প্রাইম, ওয়াই হবে ওয়াই প্রাইম, কারণ ওই অক্ষ বরাবর তার গতিশীলতা নেই, ফলে ওই মাত্রাগুলোর কোনো চেঞ্জ হবে না। জি হবে জি প্রাইম, ফলে এই তিনটা সিমিলার। একটু কমপ্লেক্স দেখা হচ্ছে টাইমের ব্যাপারটা। কোন একটা ঘটনা যদি দেখে সে টি প্রাইম এই টাইমের মধ্যে ঘটছে, এই টাইম ব্যবধানে ঘটছে, তাহলে এই ফ্রেম থেকে দেখবে টি হবে টি প্রাইম প্লাস vx prime divided by c square divided by root over 1 minus v square by c square. ওকে, এই সূত্রগুলো আমরা দেখছি s প্রাইম জানে, তাহলে s কাঠামো থেকে কেমন হবে। একই কথা উল্টা ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমার এইখানে যদি স্থানাঙ্কগুলো হয় x y g, তাহলে x প্রাইম y প্রাইম g প্রাইম এগুলো কি হবে, একই কথা। এ তখন নিজেকে স্থির ভাববে এবং এই কাঠামোটা তখন মাইনাস ভি বেগে বিপরীত দিকে যাত্রা শুরু করবে। সো এই ক্ষেত্রে যত প্লাস ভিটি আছে সব জায়গায় মাইনাস হয়ে যাবে। সো আমরা আশা করি একটা পারলে বাকিটা বুঝবো আর কি। ওকে, তো এটাকে একটু সুন্দর করে লেখে যে টি ইকুয়াল টু গামা, গামা হচ্ছে লরেন্স ফ্যাক্টর। ওভাবে না মনে থাকলে বোঝার দরকার নেই, বাট মানে এই ফর্মে দেখতে একটু কমপ্লেক্স দেখে সূত্রগুলো, এইভাবে লিখলে একটু সুন্দর দেখে। ওকে, তো আমরা এখন লরেন্স ফ্যাক্টর দিয়েও কিছু অঙ্ক করবো, কারণ লরেন্স দিয়ে আসলে আমাদের অঙ্ক করা হয় না বলেই চলে। তো আজকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, তারপর সেই ট্রেডিশনালগুলো দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন আর ভরের আপেক্ষিকতা, এই তিনটার অঙ্কগুলো তো অবশ্যই দেখবো। ওকে, লরেন্সের একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে এমন, সাপোজ এটা একটা কাঠামো, হতে পারে একটা গাছ। তো ওই গাছের সামনে দাঁড়িয়ে একটা লোক দেখলো কি দুইটা বোমা, যারা 5 কিলোমিটার দূরে অবস্থিত, বেশ দূরে। তো এই 5 কিলোমিটার দূরে অবস্থিত বোমাটার একটা ফাটলো, তার কিছুক্ষণ পর দ্বিতীয়টা ফাটলো। সেই কিছুক্ষণটা কত, দুইটা বোমা 5 মাইক্রোসেকেন্ড ব্যবধানে ফাটলো, মানে প্রথমটা ফাটার 5 মাইক্রোসেকেন্ড পর দ্বিতীয়টা ফাটলো।
অন দি আদার হ্যান্ড আরেকটা কাঠামো, সাপোজ এটা একটা রকেট হতে পারে আর সামথিং, খুব দ্রুত ডান দিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে। তো সে দেখলো কি এই দুইটা বোমা একই সঙ্গে ফুটছে সাইমালটেনিয়াসলি। তো কোয়েশ্চেন হচ্ছে ভি কত, কত বেগ নিয়ে ছুটতেছে তাহলে দ্বিতীয় কাঠামোটা কিংবা রকেটটা। তো এটার জন্য লরেঞ্জের খুব সিম্পল, এটাকে কাঠামো ধরলাম আমি এস, এটাকে ধরলাম এস প্রাইম। তাহলে এস কাঠামোতে যা যা মাপি তাকে আমরা নাম দিই কি মনে আছে, টি নাম দিই, এক্স নাম দিই। অন দি আদার হ্যান্ড এস প্রাইম কাঠামোতে যা মাপি টি প্রাইম, এক্স প্রাইম। আর দুইজনের আপেক্ষিক বেগ হচ্ছে ভি। তো আমরা তো জানি সেই টি প্রাইম হবে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লরেঞ্জের রূপান্তর থেকে তোমরা এটা বের করতে পারবে। তো এই হচ্ছে দ্বিতীয় কাঠামো থেকে ওই বোমা দুটা ফাটার সময়ের ব্যবধান। এটা হচ্ছে প্রথম কাঠামো থেকে দেখা সময়ের ব্যবধান। আর এক্স হচ্ছে প্রথম কাঠামোতে তার স্থানের দিক থেকে কত দূরে অবস্থিত। ওকে, তাহলে আমরা ইজিলি এটা সলভ করতে পারি। প্রথম কথা খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয় কাঠামো থেকে দেখা, মানে রকেট থেকে দেখা দুইটা বোমা ফাটার সময়ের পার্থক্য, এবং আমি দেখলাম একই সঙ্গে ফুটেছে। তার অর্থ হচ্ছে আসলে কোনো সময়ের ব্যবধান নেই, এটা হবে 0। দুইটা একই সময় ফুটছে মানে গ্যাপটা হচ্ছে 0। কিন্তু এখানে কিন্তু গ্যাপ 0 না, প্রথম কাঠামোতে দেখা হয়েছে 5 মাইক্রোসেকেন্ড গ্যাপে এটা ফুটছে। সো এটা হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড মাইনাস ভি হচ্ছে তাদের আপেক্ষিক বেগ, এটা আমাদের নির্ণয় হবে। এক্স প্রথম কাঠামোতে বোমা দুইটার স্পেসে পার্থক্য কত, মানে কত স্থান দূরত্ব অবস্থিত, 5 কিলোমিটার। তাহলে ইন্টু 5 কিলোমিটার ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে একটু ক্যালকুলেট করলেই, পক্ষান্তর করলে চলে আসবে ভি ইন্টু 5 কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল টু 5 মাইক্রোসেকেন্ড, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা সলভ করলে এখান থেকে আমরা ভি বের করে ফেলতে পারবো ইজি। লরেঞ্জের আরেকটা সিম্পল ম্যাথ, সাপোজ এস একটা কাঠামো, যথারীতি ভাবো একটা গাছ, এস প্রাইম আরেকটা কাঠামো, ধরে নেবে এটা একটা রকেট। তো এইখানে দেখা গেছে কোনো লোক খেয়াল করলো একই জায়গায় দুইটা ঘটনা ঘটছে, একই জায়গায়, তার মানে তাদের এক্সটা কিন্তু সেম, মানে তাদের স্থানের গ্যাপ 0, পার্থক্য নেই কোনো, একই পয়েন্টে। কিন্তু এক সময় ঘটে নেই, ঘটছে কি প্রথমটা ঘটার 1 মাইক্রোসেকেন্ড পর আরেকটা ঘটছে। হতে পারে দুইটা বোমা একই জায়গায় ফাটছে তার কাছে, কিন্তু একটা ফোটার 1 মাইক্রোসেকেন্ড পর আরেকটা ফাটছে। একই সময় রকেটটা চলে যাইতেছিল ভি বেগে সামনের দিকে। ওকে, সে দেখলো না ঘটনা দুইটা 1 মাইক্রোসেকেন্ড ব্যবধানে ঘটে নেই, ঘটছে 2 মাইক্রোসেকেন্ড ব্যবধানে। কিন্তু তার কাছে কি ঘটনা দুইটা এক জায়গায় ঘটবে? আই মিন এ যেমন দেখছে এক জায়গায় ঘটছে ডিফারেন্ট একটা টাইম গ্যাপে, এর ক্ষেত্রে অন্য টাইম গ্যাপে ঘটছে এবং ঘটনা দুইটা একই জায়গায় ঘটবে কিনা। সো আসলে আমাদের বের করতে হবে ওর কাছে এক্স 0 ছিল, এর কাছে এক্স কি হবে। ওকে, দেওয়া আছে ওর কাছে টাইম হচ্ছে টি, এর কাছে টাইমের গ্যাপ হচ্ছে টি প্রাইম। সো আমরা তো ফর্মুলা জানি লরেঞ্জের রূপান্তর থেকে, টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো কোয়েশ্চেন এটাই বলা আছে, এক্সটা হচ্ছে কত গ্যাপে প্রথম কাঠামোর কাছে ঘটনা দুটো ঘটছিল, কত গ্যাপে, একই জায়গায়, সো কোনো গ্যাপ ছিল না, সো এটা হবে 0। তাহলে পরে থাকবে হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু টি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে টি প্রাইমও জানা আছে আমাদের, টিও জানা আছে। টি জানা আছে কত, 1 মাইক্রোসেকেন্ড, মানে প্রথম কাঠামোতে ঘটনাটা কত গ্যাপে ঘটছে, সো 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর টি প্রাইম দেওয়া আছে সেকেন্ড কাঠামোতে ওই ঘটনা কত সেকেন্ড গ্যাপে আমরা দেখতে পেয়েছি, সো 2 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটা সলভ করলে আমরা ভি এর মানটা পাবো, এখানে সলভ করে আমরা ভিটা বের করতে পারবো। এরপরে কোয়েশ্চেন করছে হচ্ছে এস প্রাইমের কাছে ঘটনা দুইটা কি একই জায়গায় ঘটছে কিনা, দ্যাট ইজ এস প্রাইমের কাছে তাদের মধ্যবর্তী গ্যাপ কত। তো সেটার ফর্মুলা আমরা জানি, এক্স প্রাইম হবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এক্স আমরা জানলাম শুরু থেকেই যে প্রথম ক্ষেত্রে এই ঘটনা দুইটার মধ্যে স্থানিক কোনো গ্যাপ নেই, আর ওখান থেকে আমরা ভি বের করে ফেলতে পারবো। সো মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সলভ করলেই এই গ্যাপটা আমরা বের করে ফেলতে পারবো। সো এটা যেহেতু 0 আসবে না, বোঝা যাচ্ছে ওর কাছে কিন্তু ওই ঘটনা দুইটা একই জায়গায় মনে হবে না, মনে হবে দুইটা ভিন্ন জায়গায় ঘটছে। এটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা সুন্দর রূপান্তর। সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে গাছের কাঠামোটা আর এটা হচ্ছে একটা বাস কিংবা রকেট। এই গাছ কাঠামো থেকে সেই বাস রকেট যাই হোক সেটা ভি সমবেগে এক্স অক্ষ বরাবর আগে যেতেছে। তো ওই অবস্থায় হ্যাঁ ওই কাঠামোতে দেখতে পাইলাম একটা পাখির বেগ কিংবা একটা বলের বেগ হচ্ছে ইউ প্রাইম,
ঠিক আছে, এই কাঠামোতে বসে আমি দেখতে পাইছি ইউ প্রাইম। তাহলে এস কাঠামো কত মাপবে ওই বলটার বেগ, ওই বলটার বেগ ও বলছে হচ্ছে এই কাঠামো বলছে ইউ প্রাইম, ও কত বলবে? কোয়েশ্চেন হচ্ছে এটা ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। মানে আগে এই টার্মটুকু ছিল না গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখছি আপেক্ষিকতার ক্ষেত্রে আগের গ্যালিলিও রূপান্তর পুরোপুরি খাটে না। তো এটা আমরা কীভাবে দেখবো? যেহেতু গ্যালিলিওকে কনভার্ট করছে হচ্ছে লরেন্স, মানে আগেরটার থেকে আরও নতুন ভার্সন নিয়ে আসছে, যেটা দেখানো যায় ইজিলি। কীভাবে একটু খেয়াল করে দেখো যে ইউ প্রাইম আসলে তো আমাদের ডিএক্স প্রাইম ডিটি এটাই বের করতে হবে, কারণ স্মরণের হারই হচ্ছে বেগ। তো ডিএক্স প্রাইম ডিটি প্রাইম এগুলো আমরা কোত্থেকে পাবো? লরেঞ্জের রূপান্তর থেকে আমরা ইজিলি বের করতে পারি। লরেঞ্জের কনভার্সন থেকে আমরা জানি সেই যে মনে করে দেখো এক্স প্রাইম ছিল গামা, গামা সেই যে 1/√1 - v² / c², ইন শর্টে লিখলাম এক্স মাইনাস ভিটি। আর টি প্রাইম ছিল গামা টি মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই c²। ওকে, তো এগুলো তো এক একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, তো এগুলো স্প্যান অফ টাইমের ক্ষেত্রেও লেখা যায়। তার অর্থ এটা 3:30 হতে পারে, আবার 3 মিনিট ধরে ঘটছে ঘটনাটা, সেটা হতে পারে। তা আমি যদি সময়ের ব্যবধান বুঝাই তাহলে আমরা এখানে ডিফারেনশিয়াল ফর্মে লিখতে পারি ডিএক্স প্রাইম, তার মানে হচ্ছে দূরত্বের ব্যবধান। ওকে, ডিটি প্রাইম লেখার অর্থ হচ্ছে কতক্ষণ ধরে। তাহলে আমরা এগুলো ডিফারেনশিয়াল ফর্মে লিখতেছি গামা ডিএক্স মাইনাস ভিডিটি, আর এখানে লেখা যায় গামা ডিটি মাইনাস ভি ডিএক্স ডিভাইডেড বাই c²। ওকে, এখন এই দুটো যদি ভাগ দিই তাহলে আমাদের ওই বেগের রাশিমালাটা চলে আসবে ডিএক্স প্রাইম ডিভাইডেড বাই ডিটি প্রাইম ইকুয়াল গামা গামা কাটা যাবে ডিএক্স মাইনাস ভিডিটি ডিভাইডেড বাই ডিটি মাইনাস ভিডিএক্স বাই c²। ওকে, আর ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম এটার নামই আসলে কি? সে যে বেগটা দেখেছে ইউ প্রাইম। তাহলে আমরা একটু পক্ষান্তর করে লিখতে পারি কি ইউ প্রাইম ইন্টু ডিটি মাইনাস ভিডিএক্স বাই c² ইকুয়াল ডিএক্স মাইনাস ভিডিটি। ওকে, তো আমাদের তো অ্যান্সারে লাগবে হচ্ছে ইউ, তার মানে ইউ তো আমরা জানি ডিএক্স ডিটি, তো এইটাকে এক ফর্মে নিয়ে আসতে হবে আমাদের। ডিএক্স কমন যদি নেই তাহলে ডিএক্স কমন নিলে এখানে পড়ে থাকে 1, আর ওই পাশ থেকে চলে আসবে ভি ইউ প্রাইম ডিভাইডেড বাই c² কমন ইকুয়াল, এখানে যদি ডিটি কমন নেই ডান বাম পাশে নিয়ে তাহলে এখানে থাকবে ভি প্লাস এখানে ডিটির কারণে ইউ প্রাইম। সো আমাদের আসলে চলে আসছে এই পাশে ডিএক্স ওই পাশে ডিটি। সো ডিএক্স বাই ডিটি হবে ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই c²। তাকে দেখো ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই c²। আর ডিএক্স ডিটি এটাকে আমরা ইউ নামে ডাকি। তো এটি হচ্ছে আপেক্ষিক বেগের নতুন রাশিমালা, যেটা আগে গ্যালিলিও সরাসরি যোগ করে দিতে পারতো। যে একটা ট্রেনের উপর দিয়ে তুমি যদি ট্রেনটা যাচ্ছে, সাপোজ গ্যালিলিওর ক্ষেত্রে কী ছিল, এই একটা ট্রেন, ওকে, ট্রেনের উপরে একটা বল নিয়ে আমি দাঁড়ায় আছি। তো এখন ট্রেনটা যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, আর উপরে বলটা ছুঁড়ে মারলাম 20 মিটার পার সেকেন্ড বেগে। তো একে তো ট্রেনের বেগ আছে, তার উপর আবার বলের আরেকটা বেগ দিছি। মানে আমি যদি বলের বেগ না দিয়ে সিম্পলি ধরেই রাখতাম তাহলেই বাইরে কেউ দেখতো কি ট্রেনের সাথে সাথে বলটা সেকেন্ডে 30 মিটার করে আগে যেতেছে। তার উপর যদি আবার 20 মিটার বাড়তি বেগ দিই তাহলে বাইরের কেউ দেখতো আসলে 30 + 20 50। ওকে, কিন্তু যখন এই বলের বদলে এটা আলোর কাছাকাছি কোনো বেগে ছুঁড়ে মারা হবে তখন কিন্তু আসলে এই দুটো যোগ করলে আলোর চেয়ে বেশি বেগ হয়ে যাবে, যেটা আইনস্টাইনের স্বীকার্য মতে সম্ভব না। এই কারণে আমাদের এই নতুন মডিফিকেশনটা দরকার, যেখান থেকে দেখানো যায় যে আসলে আলোর বেগ সবার কাছেই কনস্ট্যান্ট, এবং এমনকি দুইটা ফোটন যদি পরস্পরের দিকে আগায় তাহলেও তাদের বেগ আসলে আলোর বেগের চেয়ে বেশি হবে না, তারা পরস্পরকে আলোর বেগেই দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু আগে এটা প্রমাণ করেছিলাম যে একটা কাঠামো ছিল এস, আর আরেকটা কাঠামো সাপোজ সেটা বাস, সেই বাসের ছাদ থেকে কেউ একটা বলকে ছুঁড়ে মারলো এক্স অক্ষে ইউ প্রাইম বেগে, তাহলে এখান থেকে কত দেখবো, গাছ থেকে কত দেখা যাবে যে বেগটা কত হবে, এবং সেটাই আমরা দেখলাম যে ইউ ইকুয়াল টু ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি বাই c²। উল্টাটা যদি হতো যে না এইখানে একটা বল ছুঁড়ে মারলাম যেটার বেগ হচ্ছে ইউ, তাহলে ইউ প্রাইম কত দেখবে। ওকে, আই মিন এইখানে গাছ থেকে যদি কেউ ছুঁড়ে মারে তাহলে বাসওয়ালা কত দেখবে। কোয়াইট সিম্পল, এতক্ষণ ধরে ইউ প্রাইম বা এস প্রাইম কাঠামোটা ডান দিকে ভি বেগে যাচ্ছিল, কিন্তু এস প্রাইমের সাপেক্ষে এই গাছটা কিন্তু বাম দিকে যাচ্ছে, দ্যাট ইজ মাইনাস ভি। সো আমাদের পুরো ফর্মুলাটার জায়গায় ইউ এর জায়গায় আসবে ইউ প্রাইম, ইউ প্রাইমের জায়গায় আসবে ইউ, ওটা আসবে মাইনাস ভি, কারণ ভি এর জায়গায় মাইনাস ভি, 1 মাইনাস ইউ ভি ডিভাইডেড বাই c²। তার মানে সূত্রটা ওই আগের মতোই, এস প্রাইম কাঠামো থেকেও দেখা যাবে, এস কাঠামো থেকেও দেখা যাবে। তো এখান থেকে একটা নতুন কোয়েশ্চেন, যে এখানে যদি বলের বদলে একটা ফোটন ছুঁড়ে মারা হয়, ফোটন আমরা চিনি সে যে আলোর কণা, তো আমরা তো জানি আলোর জন্য আপেক্ষিক বেগ বলে কিছু নেই, মানে
আলো যে ফ্রেম থেকে যেভাবেই দেখি না কেন আলোর বেগ সি হতে হবে শূন্যস্থানে। তো এটা আমরা এই সূত্র থেকে দেখাতে পারি কিনা খেয়াল করে দেখো। যদি এক কাঠামোতে দেখি যে আলোর বেগ সি, অন্য কাঠামোতে সি প্লাস ভি, সি মাইনাস ভি অর এটসেট্রা এগুলো হতে পারবে না। অন্য কাঠামোতেও সি দেখতে হবে। এটাই হচ্ছে আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্যটা। তো আমাদের এই ফর্মুলাটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা আমরা একটু চেক করি। সেটা কীরকম? ইউ হচ্ছে সে বলের বেগ, তাহলে ইউটা যদি আলোর বেগ হয়, দ্যাট ইজ প্রথম কাঠামো থেকে আমি একটা ফোটন ছুঁড়ে মারছি এবং সেটার বেগ তো আমরা জানি অলরেডি সি, তাহলে দ্বিতীয় কাঠামো বা বাসে বসা কোনো ব্যক্তি সেটাকে কত দেখবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ প্রাইম হবে, মানে অন্য কাঠামো থেকে দেখা আলোর বেগ হবে সি মাইনাস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস সি ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সি মাইনাস ভি 1 মাইনাস ভি বাই সি। লসাগু করলে আমরা দেখতে পাবো সি মাইনাস ভি, নিচে সি মাইনাস ভি আর উপরে একটা সি গুণ আসবে, সি মাইনাস ভি কাটা, দ্যাট ইজ সি। এবং আমরা কিন্তু এটাই আশা করছিলাম আইনস্টাইনের স্বীকার্য থেকে, যে একজন আলোর বেগ যদি সি দেখে, অন্য কাঠামো যত বেগেই থাকুক, যে দিকেই থাকুক না কেন, অ্যান্সার কিন্তু সি। আচ্ছা, লরেন্জ রূপান্তর আরেকটা অঙ্ক হচ্ছে এরকম। সাপোজ এটা একটা পৃথিবী থেকে একটা রকেট সার্টেন একটা বেগ নিয়ে ছুটে যাচ্ছে। এটা হচ্ছে তাদের মধ্যবর্তী আপেক্ষিক বেগ ভি। তো পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে একটা তারা আছে। এখন এই রকেটটা সেখানে পৌঁছাতে টাইম লাগে রকেটের মতে, মানে রকেটের ভেতরে কেউ আছে তার মতে টাইম লাগে হচ্ছে 4.25 বছর। তো কোয়েশ্চেন হচ্ছে এই সিচুয়েশন করতে হলে এই রকেটের বেগ কত হইতে হবে? ওকে, তো এটা আমাদের দেখলেই বোঝা যাচ্ছে যে আমি যদি পৃথিবীকে এস কাঠামো ধরি, পৃথিবীর একটা কাঠামোর নাম দিলাম এস কাঠামো, আর তার থেকে গতিশীল কাঠামো রকেট, এটাকে নাম দিলাম এস প্রাইম কাঠামো। তাহলে এখানে সব সিচুয়েশন কিন্তু লরেঞ্জের মতো, যে পৃথিবী থেকে দূরত্ব দেওয়া আছে, তার মানে এক্স দেওয়া আছে, আর রকেটের মাপা দূরত্ব মানে মাপা সময়ের ব্যবধান সেটা দেওয়া আছে টি প্রাইম। ওকে, এটা অলরেডি দেওয়া আছে। তাহলে এদের মধ্যে রিলেট করে আমাদের ভিটা বের করে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এস কাঠামো, দ্যাট ইজ পৃথিবী থেকে এক্স যেটা দূরত্বটা, এই যে তারা থেকে পৃথিবীর দূরত্বটা হচ্ছে ডি। এই দূরত্বটাকে রকেটকে ক্রস করতে হবে। হ্যাঁ, তাতে টাইম লাগবে সাপোজ টি। তাহলে সেই টাইমটা সমান কি লেখা যায়? দূরত্ব অতিক্রম করতে হবে ডি, আর এদের মধ্যে আপেক্ষিক বেগ হচ্ছে ভি। তাহলে এই দূরত্ব ভি বেগ অতিক্রম করতে হলে সময় লাগবে ডি ডিভাইডেড বাই ভি। তো এবার আমরা একটু খেয়াল করে দেখি সেই যে লরেঞ্জের রূপান্তর কি বলে, টি প্রাইম এবং টি এর মধ্যে সম্পর্কটা কি, এবং এক্স প্রাইম আর এক্স এর মধ্যে সম্পর্কটা। তাহলে আমরা এখন দেখবো টি প্রাইম আর টি এর মধ্যে সম্পর্কটা কি। টি প্রাইম আর টি এর সম্পর্কটা ছিল এরকম, টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 1 ডিভাইডেড বাই 1 বাই এই পুরো জিনিসটার নাম হচ্ছে গামা, আমরা আগে থেকে জানি, লরেন্স ফ্যাক্টর বলে এটাকে। তো জাস্ট সমীকরণগুলো দেখতে সুন্দর হয়। তাহলে গামা টাইমস টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। তাহলে এবার আমি একটু বসাই দিই, কারণ টি প্রাইম দেওয়া হচ্ছে 4.25 বছর আর টি দেওয়া আছে ডি বাই ভি। তাহলে এই মানগুলো আমি যদি বসাই, প্রথমে টি এর বদলে ডি বাই ভি লিখলাম, ভি বাই সি স্কোয়ার, আর এক্স এর বদলে আমরা লিখতে পারবো ডি। এক্স এর পরিচয় ছিল সেই তারার দূরত্ব পৃথিবী থেকে বা এস কাঠামো থেকে। তাহলে আমি যদি একটু কমন নেই ডি বাই ভিকে, তাহলে গামা ডি বাই ভি 1 মাইনাস ডি বাই ভি কমন নিলে এখানে আসবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কিন্তু আমাদের আবার চেনা, বিটা দিয়ে রিপ্লেস করবো। ওকে, ভি বাই সিকে আমরা বিটা বলি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, রুট ওভার এটার মান যদি হয় গামা, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই গামা, দ্যাট ইজ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে লেখা যায় 1 বাই গামা স্কোয়ার। তাহলে আমরা এখানে এটা বসালে 1 বাই গামা স্কোয়ার ইন্টু গামা ডি ডিভাইডেড বাই ভি, কাটাকাটি করলে ডি ডিভাইডেড বাই গামা ভি। এই পর্যন্ত আমরা আনলাম ডি ডিভাইডেড বাই গামা টাইমস ভি। তো এবার একটু খেয়াল করি, টি প্রাইমের মান কিন্তু আমরা জানি 4.25 বছর, এটা বছর এককই রাখলাম। আর ওদিকে ডি ডিভাইডেড বাই গামা ভি। তো এখান থেকে একটু খেয়াল করে দেখো এবার, এক আলোক বর্ষ এককটা কি আসলে? 1 লাইট ইয়ার যদি দূরত্ব হতো, এর অর্থ হচ্ছে আলোর বেগ নিয়ে তো আলো যাবে, সে 1 বছরে কতটুকু যায়? 1 লাইট ইয়ার সমান আসলে আলোর বেগ ইন্টু 1 বছর। আচ্ছা, আপেক্ষিক বেগ রিলেটেড আরও একটা ম্যাথ এটা, যে পৃথিবী থেকে 0.9 সি ভেলোসিটি নিয়ে একটা রকেট এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছুক্ষণ পর রকেট থেকে আরেকটা ছোট পার্ট 0.9 সি বেগে ছুঁড়ে মারা হলো। ওকে, রকেট থেকে আরেকটা পোর্শন ছুঁড়ে মারছে সাপোজ। তো পৃথিবীতে দাঁড়ানো কেউ এইটার বেগ কত দেখবে? যদি নর্মালভাবে চিন্তা করি, তাহলে 0.9 সি প্লাস 0.9 সি, গ্যালিলিও যেভাবে বলছিল যে একটা ট্রেনের উপর আরেকটা বল ছুঁড়ে মারলে দুইটা অ্যাড হয়ে যাবে।
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে 1.8c, দ্যাট ইজ আলোর বেগ ছাড়া যাবে, সেটা তো আবার পোস্টুলেট অনুসারে সম্ভব না। তো আমরা সেই যে এটাকে কাঠামো ধরলাম এস কাঠামো, এটাকে ধরলাম এস প্রাইম কাঠামো, তাহলে একটু আগে যে আমরা ফর্মুলাটা শিখছিলাম সেটা ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে বেগ যদি ইউ প্রাইম দেখি তাহলে 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে পৃথিবীবাসী দেখবে ইউ, সেটা কত হয় আমরা চেক করে দেখি। ইউ প্রাইম হচ্ছে 0.9c, ভি মানে তাদের মধ্যে আপেক্ষিক বেগ সেটাও 0.9c ডিভাইডেড বাই 1 প্লাস 0.9c ইন্টু 0.9c ডিভাইডেড বাই সি স্কোয়ার। সলভ করলেই দেখবে এটা কিন্তু আর আলোর বেগে ছাড়ায় না, 0.994c। সো এই রিলেটিভিটি ফর্মুলাগুলো আসলে ওই আইনস্টাইনের সূত্র অনুসারেই করা। তো আমরা এবার ছোট ছোট কিছু ডেরিভেশন দেখব। যেমন আমরা নিউটনের সেকেন্ড ল অনুসারে জানতাম কিন্তু এফ ইকুয়াল টু এম এ। ওকে, এটা আসলে নিউটনের সেকেন্ড ল না, লটা ছিল এরকম, এফ ইকুয়াল টু ডিপি ডিটি, দ্যাট ইজ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর এসআই ইউনিট এটা সমান। তো আমরা চেক করে এরপর দেখলাম কি যে ডিডিটি অফ এম ভি এর মধ্যে ম্যাস কনস্ট্যান্ট সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, ডিভিডিটিকে আমরা ত্বরণ নামে চিনি, অতএব এফ ইকুয়াল টু এম এ। এই ছিল সেকেন্ড ফর্মুলা ডিরাইভ ফর্মটা। কিন্তু আইনস্টাইনের সমীকরণ অনুসারে এইটাও একটু চেঞ্জ হবে, এফ ইকুয়াল টু এম এ না থেকে এটার চেয়ার হয়ে যাবে এম নট এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার 3। তো এটা কিভাবে হয় তো আমরা এটা একটু দেখে ফেলি। নিউটনের সেকেন্ড ল এখন অ্যাপ্লিকেবল, ডিডিটি অফ পি, এটাই কোনো সমস্যা নেই এখনো। তাহলে এটা সমান কি লেখা যায়, ডিডিটি অফ এম ভি, কিন্তু এম তো টাইম ডিপেন্ডেন্ট রাশিমালা, এটা সমান আমরা সেই যে জানতাম ভরের আপেক্ষিকতা থেকে এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। এর মধ্যে এম নট এই টার্মটা সময়ের সাথে ডিপেন্ডেন্ট না, এম নটকে বাইরে নিয়ে আসলাম, তাহলে পরে থাকলে একটা ডিফারেন্সিয়েশন তোমরা ইজিলি পারবা, ভি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে হরলমের ডিফারেন্সিয়েশনের ফর্মটা কেমন ছিল মনে করে দেখো, হরটার স্কোয়ার হবে, এটার স্কোয়ার, হরটা ইনট্যাক্ট থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর লবের ডিফারেন্সিয়েশন হবে, লব ছিল এটা ডিভিডিটি মাইনাস এইটুকু ডিফারেন্সিয়েশন, এতটুকু ডিফারেন্সিয়েশন, যে হরের ডিফারেন্সিয়েশনটা আমরা তো জানি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স। তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে 1/2 রুট ওভার এক্স, মনে মনে ধরবো এই পুরো রাশিটাকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তো আসলে এক্স না, এটাকে তাই আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে, 1 এর জন্য 0 আসবে, মাইনাস 1/সি স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, আর ভি স্কোয়ারকে করলে আসবে 2v ডিভিডিটি। ওকে, একটু লম্বা ডিফারেন্সিয়েশনটা। তাহলে আমরা যদি একটু শর্ট করি, আবার এম নট বাইরে আসলো প্লাস এই ডিভিডিটি, এইটাকে কিন্তু আমরা এক নামেই চিনি ত্বরণ, তাহলে এই এ ফর্মটা বাইরে আসলো। সো অদ্ভুত হলেও সত্য, এফ ইকুয়াল টু এম এ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছু রাশিমালা বাকি রয়ে গেছে। তাহলে আমরা কী পাচ্ছি একটু খেয়াল করো, নিচে স্কোয়ার করলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে রুট ওভার এত, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই টু আর এই টু কাটা যাবে। তাহলে একবারে যদি লিখি তাহলে এটা লসাগু করলে নিচে আসবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেই রুট আর এই রুট মিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে অলরেডি আছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে হরের ডিফারেন্সিয়েশন আর লবটা থাকবে ইনট্যাক্ট। তাহলে এখান থেকে আমরা কী পাই, এম নট এটা তো থাকলোই, ডিভিডিটি এফটাকে আমরা অলরেডি ত্বরণ নামে চিনি এম নট এ, এবার নিচে যেতে স্কোয়ার করা, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এই যে এটা যদি লসাগু করি তাহলে নিচে আসবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেই রুট রুট মিলে হয়ে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই মাইনাস মাইনাস মিলে হবে প্লাস, আর এই ভি আর বাইরের ভি মিলে হবে ভি স্কোয়ার, আর নিচে আছে সি স্কোয়ার। সো ভি স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে পরে থাকলে আমরা এখানে যা বলেছিলাম এম নট এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার 3। কারণ কি, এটা স্কোয়ার মানে হচ্ছে দুইবার রুট আছে, এখানে আরেকটা রুট, সো 3টা রুট, তাহলে এটার মানে আসলে গামা কিউব, শর্টে লেখে গামা কিউব এম নট এ। তাহলে আগে যে ফর্মুলাটা আমরা জানতাম এফ ইকুয়াল টু এম এ কিংবা এফ ইকুয়াল টু এম নট এ, সেটা আজকের থেকে হবে এফ ইকুয়াল টু গামা কিউব এম নট এ। তার একটা সিম্পল ডেরিভেশন দেখাও যে ভি মাচ লেস দ্যান সি, দ্যাট ইজ বস্তুর বেগটা যদি আলোর বেগের চেয়ে অনেক কম হয়, সেই ক্ষেত্রে বস্তুর গতিশক্তির যে রিলেটিভিস্টিক ফর্মুলা, মানে আইনস্টাইনের সমীকরণ থেকে যে ফর্মুলা আমরা পেয়েছি
সেটা ক্লাসিক্যাল সূত্রকে মেনে চলে। ক্লাসিক্যাল সূত্র কী ছিল? সেই যে গতিশক্তি সমান আমরা সেই যে শুরু থেকেই জানতাম হাফ এফ ভি স্কোয়ার, সেই ফর্মুলা মেনে চলবে। ওকে, আর রিলেটিভিস্টিক ফর্মুলা কি জানতাম? টোটাল এনার্জি, বস্তু টোটাল এনার্জি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এর মধ্যে দুইটা পার্ট ছিল টোটাল এনার্জির, একটা ছিল স্থিতিশক্তি এম নট সি স্কোয়ার, আর একটা ছিল গতিশক্তি কে, সেটা সমান হবে টোটাল এম সি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু হবে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এর মধ্যে এম সমান আমরা অলরেডি সেই আইনস্টাইনের ভরের আপেক্ষিকতা থেকে জানি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ওকে, তাহলে এম নট সি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমরা যদি একটু দ্বিপদীতে ভাঙাই তাহলে দাঁড়াবে কি, খেয়াল করুন, এম নট সি স্কোয়ার এটাকে লেখা যায় 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। তাহলে এটাকে আমরা মনে মনে এভাবে ভাবি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে ভাঙলে সেই যে 1 প্লাস এন এক্স এন প্লাস এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল টু এক্স স্কোয়ার, সেই যে দ্বিপদী টার্মগুলো সেগুলো আমরা এখন ভেঙে এখানে লিখি। তাহলে কাইনেটিক এনার্জি হবে এম নট সি স্কোয়ার, এখানে খেয়াল করো 1 প্লাস এক্স, সেই এক্সটা কিন্তু মনে মনে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর টু দি পাওয়ার এন সেটা হচ্ছে আমাদের মাইনাস হাফ। তাহলে ফার্স্ট টার্ম হবে 1 প্লাস এন হচ্ছে মাইনাস হাফ, এক্স হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরে আরও অনেক টার্ম নেওয়া যায়, কিন্তু সেগুলো নিতে হবে না। কেন নিতে হবে না আমি এখনই বলতেছি। নিতে হবে না এই জন্য, এর পরের টার্মেই খেয়াল করে দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, তার মানে আমাদের এখানে আসবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেটা এক্স এর স্কোয়ার, তার মানে ভি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে বলাই আছে ভি মাচ লেস দেন সি, তার মানে ভি বাই সি এই টার্মটা একের চেয়ে অনেক ছোট। তাহলে একের চেয়ে অনেক ছোট একটা সংখ্যা, সাপোজ 1 বাই 1000, এটাকে যদি টু দি পাওয়ার 4 করো তাহলে আসলে কি দাঁড়াচ্ছে 1 বাই 1000, এরপর শূন্যের সংখ্যা বাড়তেছে 4টা। ব্যাপারটা বুঝে দেখো, তাহলে এটা কিন্তু শূন্যের সংখ্যা প্রায় 12টা হয়ে যাচ্ছে। তার অর্থ কি, মানে এটা প্রায় শূন্যের খুব কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে এর পরের টার্মগুলো আসলে আমাদের আর ভ্যালিড টার্ম থাকবে না, প্রায় শূন্য। এরকম কোন শর্তের জন্য? সেটা যখন ভি বা বেগটা আলোর বেগের চেয়ে অনেক কম, তখনই একমাত্র এই টার্মগুলোকে আমরা উপেক্ষা করতে পারবো। তাহলে এই টার্মগুলো আমাদের আর লেখার দরকার নেই। তাহলে এই 1 আর লাস্টের 1টা কাটা যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে পরে থাকবে এম নট সি স্কোয়ার ইন্টু মাইনাস মাইনাসে প্লাস হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কাটা, এবং অ্যান্সারটা খেয়াল করে আমাদের সবার পরিচিত হাফ এম ভি স্কোয়ার, যেটা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে একই কথাই বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভিটি আসলে ডিফারেন্ট কিছু না। এটা যদি আলোর বেগে খুব কাছাকাছি হয় তাহলে একটু নতুন ফর্মুলা, কিন্তু আলোর চেয়ে কম, অনেক কম প্র্যাকটিক্যাল বস্তু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল বা নিউটনের সূত্রগুলো অনেক ভালোভাবে অ্যাপ্লিকেবল। তো আরেকটা ডেরিভেশন হচ্ছে দেখাতে হবে ই স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে পি এর পরিচয় হচ্ছে ভরবেগ, ই ফর টোটাল এনার্জি, এম নট হচ্ছে নিশ্চল ভর বা রেস ম্যাস, সি আলোর বেগ। তো ই ইকুয়ালটা আমরা অলরেডি জানি এম সি স্কোয়ার, দ্যাট ইজ আমরা চাইলে লিখতে পারি এম ইকুয়াল টু ওভার এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার। তাহলে ই স্কোয়ার সমান পাচ্ছি, উভয় পক্ষে স্কোয়ার করি, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওদিকে পি সি, পি সমান আমরা জানি এম ভি, পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভি সি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি স্কোয়ার সি স্কোয়ার মানে হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে এম নট স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন আমি যদি ই স্কোয়ার থেকে পি স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ করি, দ্যাট ইজ ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমি যদি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এটা কমন নিই, তাহলে প্রথমটার জন্য থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার ক্ষেত্রে এম নট স্কোয়ার কাটা যাবে, সি টু দি পাওয়ার 4 দ্যাট ইজ থাকবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লসাগু করলেই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, উপরে আসবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো কাটাকাটি গিয়ে
পরে থাকবে হচ্ছে m নট স্কোয়ার c টু দি পাওয়ার 4, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু হবে m নট স্কোয়ার c টু দি পাওয়ার 4। তো এটা একটা স্পেশাল কেস দেখানো যায়, সেটা হচ্ছে এই, আমরা যদি ফোটনের নিশ্চল ম্যাস 0, এটা বাই ডিফল্ট, তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার c স্কোয়ার প্লাস 0, দ্যাট ইজ pc সমান e, দ্যাট ইজ p সমান e বাই c। এটা একটা চমৎকার বিষয় যে ফোটনের নিশ্চল অবস্থায় কোনো ভর থাকে না, কিন্তু তার কিন্তু একটা নির্দিষ্ট ভরবেগ আছে, আর এনার্জিটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপর। সেই যে প্ল্যাঙ্কের সমীকরণ থেকে আমরা জানি E সমান হচ্ছে h নিউ বা hf। আর একটা ডেরিভেশন হচ্ছে দেখাতে হবে dE dt মানে এনার্জি পরিবর্তনের হার সমান fv, এটা রিলেটিভিস্টিক ক্ষেত্রেও প্রযোজ্য। এর মিনিংটা কি? dE dt কিন্তু আমরা এই ফর্মে না চিনলেও পাওয়ার বা ক্ষমতার রাশিমালা হিসেবে কিন্তু আমরা চিনতাম যে পাওয়ার ইকুয়াল টু কি জানি w বাই টি, w ইকুয়াল টু fs, সেই fs বাই টি, s বাই টি কে আবার লেখা যায় সমবেগ বা গড় বেগ fv, আর পাওয়ার তো আসলে কি জুল পার সেকেন্ড, দ্যাট ইজ dE dt। সো এটা ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা অনেক আগে থেকেই জানতাম যে dE dt হবে f ইন্টু ভি। মজার ব্যাপার হচ্ছে রিলেটিভিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কীরকম? রিলেটিভিটির ক্ষেত্রে আমরা একটু আগেই শিখলাম e স্কোয়ার সমান p স্কোয়ার c স্কোয়ার প্লাস m নট স্কোয়ার c টু দি পাওয়ার 4। উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি সময় রেসপেক্টে, তাহলে 2e dE dt ইকুয়াল টু, তো এটা যেহেতু কনস্ট্যান্ট টাইমের সাথে চেঞ্জ হয় না, তো এটার জন্য তো ডিফারেন্সিয়েট করলে 0 পাবো, আর এর জন্য আসবে c স্কোয়ার সামনে থাকবে, p স্কোয়ারকে করলে আসবে 2p dp dt, আর বাকি কনস্ট্যান্ট টার্মটার জন্য আসবে 0। সো 2 কাটা যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি dE dt যেটা আমাদের বের করতে হবে ইকুয়ালস p c স্কোয়ার ডিভাইডেড বাই e dp dt। ওকে, তো আমাদের এখন p আর e এই রেশিওটা বের করতে হবে। তো এটা আমরা ইজিলি বের করতে পারি। p ইকুয়াল টু আমরা জানি mv, m সমান আবার আমরা জানি m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার ইন্টু v। ওদিক থেকে e সমান আমরা জানি mc স্কোয়ার, m সমান আবার জানি m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার ইন্টু c স্কোয়ার। তাহলে এখান থেকে p ডিভাইডেড বাই e যদি করি আমরা, তাহলে m নট থেকে এই টার্মটুকু কিন্তু উভয় এখানেই আছে, সো এটা বাদ, তাহলে ওখানে থাকবে পরে v ডিভাইডেড বাই c স্কোয়ার। তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি dE dt সমান হচ্ছে p বাই e ইন্টু c স্কোয়ার। p বাই e সমান আমরা পাচ্ছি হচ্ছে v বাই c স্কোয়ার ইন্টু c স্কোয়ার ইন্টু dp dt। তাহলে c স্কোয়ার কাটা, পরে থাকলো v ইন্টু dp dt। এখন কারো কি মনে আছে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? নিউটনের সেকেন্ড ল ছিল বাহ্যিক বল সমান ভরবেগের পরিবর্তনের হার, dp dt সমান f। তাহলে আমরা যদি সেকেন্ড ল মেনে নিই তাহলে f ইন্টু ভি ইকুয়াল টু সেই dE dt, যেটা ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা জানতাম ক্ষমতা বা শক্তি পরিবর্তনের হারটাই হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা, টাইম ডাইলেশনের একটা অঙ্ক হচ্ছে এরকম, সাপোজ এটা হচ্ছে একটা বাস যেটা ভি বেগে সামনে যাচ্ছে একটা গাছ থেকে কিংবা একটা স্থির একটা প্ল্যাটফর্ম থেকে, রেল লাইন। তো ওইখানে বসে তুমি একটা এক্সপেরিমেন্ট চালাইতেছো যে 1 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, ওকে, সেটা পড়তে তোমার কাছে একটা টাইম লাগবে। কোয়েশ্চেন হচ্ছে যে লোকটা বাসে আছে 25 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, সে ওই টাইমটাকে কত দেখবে। তো আমি কত দেখবো সেটাকে বের করি, এবং পুরো ঘটনাটা যেহেতু আমার সাপেক্ষে স্থির, এই ঘটনাটা আমার এখানেই পড়তেছে, এটা কিন্তু একটু পর সামনে পড়বে না, একটু পর আরও সামনে পড়বে না, বাট ওর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা গতিশীল অবস্থায় দেখা, কারণ ও এখন দেখবে এইখানে, একটু পর দেখবে এটা আরও পেছিয়ে যাচ্ছে, কারণ সে যেহেতু 25 করে আগাচ্ছে, সে নিজের ভাবে স্থির, ভাবে এ 25 করে পিছিয়ে যাচ্ছে পার সেকেন্ডে। সো এ যদি ওরটা মাপে, মানে একজন যখন আরেকজনেরটা মাপতে যাবে সেগুলো হবে টি এম এল, আর যখন নিজেই নিজেরটা মাপবে তখন টি নট এম নট এল নট, এটা আমরা শুরুতেই বলে দিছি। সো সে যেটা মাপবে এটা হচ্ছে টি নট, ওকে। তাহলে টি নট আমাদের কীভাবে বের করবো, সেই যে ফর্মুলা এইচ ইকুয়াল টু কি হাফ জিটি স্কোয়ার, যেহেতু আদিবেগ শূন্য ছেড়ে দেওয়া বস্তু। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে 1 মিটার সমান হাফ ইন্টু 9.8, এখান থেকে যে টাইমটা পাবো এটার নামই হচ্ছে টি নট। তাহলে সলভ করে আমরা টি নটটা বের করে ফেলতে পারবো, 2 ডিভাইডেড বাই 9.8 এর রুট। তাহলে শুরুর কাঠামোতে যেটা আছে সে টি নট বের করলো। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে টি বের করবে কীভাবে। তো আমরা ফর্মুলা জানি টি সমান টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা বসালে বুঝতে পারতেছি ক্যালকুলেটরে অনেক ছোট আসবে, তারপরে তোমরা ট্রাই করে দেখবা। তো টি নটের ভ্যালুটা আমরা একটু আগেই পাইছি রুট ওভার 2/9.8, সাথে এরকম যখন অনেক ক্ষুদ্র মানগুলা, যেমন এখানে 25 আর এখানে আলোর বেগ, তো তখন দ্বিপদীর আশ্রয় নেওয়া ভালো, ওকে। আর ক্যালকুলেটর মান আসলে সেখান থেকেই করো।
তাহলে আমরা দ্বিপদীতে ভাঙলে পাচ্ছি √2/9.8 1 মাইনাস মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলা যদি ভাঙি তাহলে 1 প্লাস এন এক্স এরপর ব্লা ব্লা, তাহলে আমাদের আসবে 1 প্লাস এন হচ্ছে মাইনাস হাফ, এক্স হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরের টার্মগুলো আমরা না নিলেও চলবে এই জন্যই যে এই 25 মিটার পার সেকেন্ড বেগটা আলোর চেয়ে অনেক ছোট, তাই বাড়তি টার্মগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে √2/9.8 1 প্লাস হাফ মাইনাস মাইনাস প্লাস ভি হচ্ছে সেই 25 স্কোয়ার আর হচ্ছে 3×10⁸ স্কোয়ার। ওকে, এটা সলভ করলে যা পাবা খুব ক্ষুদ্র একটা চেঞ্জ আসবে, যে আগেটা যা পাইছে এটা প্রায় কাছাকাছি, কিন্তু এগুলো বড় হবে যখন এই বেগটা আলোর খুব কাছাকাছি যাবে। পৃথিবী আর এই হচ্ছে মঙ্গল গ্রহ। তো একটা রকেট যখন মঙ্গল গ্রহের পাশ থেকে যাচ্ছে অনেক ভেলোসিটি নিয়ে 0.5 সি আলোর বেগের 50% বেগ নিয়ে, তো যখন যাচ্ছে ওই সময় মঙ্গল গ্রহ থেকে একটা সিগন্যাল, ওখানে মনে করো একটা স্পেস স্টেশন আছে, ওখান থেকে একটা সিগন্যাল পাঠানো হচ্ছে পৃথিবীতে যে রকেট ছেড়ে এখন তোমাদের পৃথিবীতে ল্যান্ড করবে বা আসতে যাচ্ছে। তো এই সিগন্যালটা তো আর ইনস্ট্যান্টেনিয়াসলি আসতে পারে না, যেহেতু এটা আসতে একটা টাইম লাগে আলোর। তো সেটা আসছে 1125 সেকেন্ড পরে পৃথিবীতে আমরা জানতে পারলাম যে একটা সিগন্যাল আসছে, ওই রকেটটা আসতেছে। কোয়েশ্চেন হচ্ছে, তো পৃথিবীর থেকে আমি এখন তো বলবো যে কিছুক্ষণ পর রকেট আসবে, আসার পর সেই কোয়েশ্চেনটা হচ্ছে পৃথিবীবাসী কত বলবে যে রকেট কতক্ষণ পর ফিরছে। আর রকেট চারিকে যদি জিজ্ঞেস করি, রকেটকেই ফোন দিয়ে যদি জিজ্ঞেস করি তুমি কতক্ষণ পর ফিরছো, সে কত বলবে এবং দুজন সেম বলবে কিনা। তো আমরা একটু খেয়াল করে দেখি যে এই সিগন্যালটা আসতে টাইম লাগছে হচ্ছে 1125 সেকেন্ড। ওকে, তাহলে এটাকে যদি আমি আলোর বেগ দিয়ে গুণ করি, তার অর্থ কি আলো 1 সেকেন্ডে যায় সি, 1125 সেকেন্ডে যায় এই দূরত্ব। তার মানে আমরা আসলে পেয়ে গেছি পৃথিবী থেকে মঙ্গল আসলে কত দূরে অবস্থিত। ওকে, তাহলে এই দূরত্বটাই আসলে তাকে ক্রস করতে হবে। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু ভিটি, এই ভিটাই হচ্ছে রকেটের বেগ, এই রকেটের বেগটি 0.5 সি। ওকে, আর এই ডিস্টেন্সটাই হচ্ছে 11.25 ইন্টু সি। তার মানে এই যে টাইমটা আমরা এখান থেকে বের করলাম, এই টাইমটাই হচ্ছে পৃথিবীবাসীর কাছে রকেটটা আসতে কত টাইম লাগবে। কিন্তু পৃথিবীর কাছে রকেট কিন্তু প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে। সো কোনো একটা ঘটনা সে মাপতেছে যে গতিশীল অবস্থায়। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি রকেট চেয়ারের কাছেই ওর কত সময় লাগছে, ও কিন্তু নিজের সাপেক্ষে স্থির। ও শুরুতেও যা যেখানে দেখছে চেয়ারটা 3 সেকেন্ড পরেও তাই দেখবে, 3 বছর পরেও তাই দেখবে। সো রকেট চেরি যখন নিজেই নিজেরটা মাপবে যে আমার আসতে কতক্ষণ লাগছে, সেটার নাম কিন্তু টি নট। তাই বি নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে টি নট। আর আমরা মাত্র যেটা বের করলাম এটা হচ্ছে পৃথিবী থেকে রকেটেরটা মাপছি যে আসতে তার কত টাইম লাগলো। সো টি নট এবং টি এর মধ্যে রিলেশন কোয়াইট সিম্পল, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে টি নটটা সলভ করলেই হবে। একটু আগের ধাপ থেকে আমরা টিটা পেয়ে যাব, তার সঙ্গে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ করে দিলেই টি নটটা পাওয়া যাবে। পৃথিবী থেকে 0.6 সি ভেলোসিটি নিয়ে একটা রকেট চলে যাচ্ছে। তো এদের মধ্যে যখন গ্যাপ 5 × 10⁸ কিলোমিটার হইলো, ওই মোমেন্টে পৃথিবী থেকে একটা লাইট সিগন্যাল আমি ছেড়ে দিলাম যেটা রকেটে পৌঁছানোর জন্য। আবার বলতেছি পৃথিবী থেকে 0.6 সি ভেলোসিটি নিয়ে একটা রকেট যাচ্ছে। তো যাচ্ছে যাচ্ছে তাদের গ্যাপ বাড়তেছে, গ্যাপ বাড়তে বাড়তে যখন 5 × 10⁸ কিলোমিটার, তখন আমি একটা সিগন্যাল মারলাম। কোয়েশ্চেন হচ্ছে এই সিগন্যালটা কখন রকেটে পৌঁছাবে। এই কথাটা তো দুইজন বলবে, রকেট চারি বলবে যে আমার কাছে এতক্ষণ পর পৌঁছেছে, আমি বলবো আমি এতক্ষণ পরে দেখতে পাইলাম যে রকেট চারি কাছে পৌঁছেছে। সো আমরা দেখি এটা কীভাবে সলভ করবো। প্রথমত ধরলাম এটা ডিস্টেন্সটা হচ্ছে ডি। এখন একটু খেয়াল করো, আমি এটাও ধরে নিলাম পৃথিবীর হিসাবে, মানে পৃথিবীর অবস্থিত কোনো লোকের হিসাবে এই সিগন্যালটা T1 টাইম পরে গিয়ে রকেটের কাছে পৌঁছেছে। তাহলে T1 টাইম পর নিশ্চয়ই রকেটটা এখানে নাই। খেয়াল করে দেখো, সাপোজ রকেটটা এখন এইখানে, কারণ রকেটটা চলতেছিল অনেক বেগ নিয়ে, T1 টাইম পর সেইখানে। তাহলে T1 টাইমে নিশ্চয়ই আলোটাকে আসলে এই গ্যাপটুকু অতিক্রম করতে হয়েছে টোটালি, এতটুকু না কিন্তু, এতটুকু ইনিশিয়াল গ্যাপ। ওকে, তারপর রকেটও সামনে যাচ্ছে, সিগন্যালও যাচ্ছে, যেতে 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 এই ডিস্টেন্সটার নাম দিলাম D1, মানে আলো কতটুকু পৌঁছেলো রকেট পর্যন্ত যেতে। সেই ডিস্টেন্স D1 সমান কত হবে, আলোর বেগ ইন্টু টাইম লাগছে T1, কোয়াইট ইজি। আবার সেই একই দূরত্বটাকে লিখতে পারি কি, খেয়াল করে দেখো, অলরেডি ছিল কিন্তু ডি। ওকে, আর ওই T1 টাইমের মধ্যে এটা কিন্তু ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছিল রকেটটা। তাহলে ভি বেগ নিয়ে T1 টাইমে কতটুকু যাওয়া যায়, VT1। তাহলে এই দূরত্বটা আসলে একই, রকেট যতটুকু গেছে ততটুকু দূরত্বই আসলে সিগন্যালটাকে পৌঁছে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি T1 কমন নিলে C মাইনাস ভি ইকুয়াল টু ডি। অতএব এখান থেকে লিখতে পারি T1 ইকুয়াল টু D ডিভাইডেড বাই C মাইনাস ভি। সবকটা ভ্যালু আমাদের জানা আছে, এখান থেকে T1টা বের করা যাবে।
কোয়েশ্চেন হচ্ছে T1টা কার হিসেবে? পৃথিবীবাসী নিজের সিগন্যাল নিজেই দেখছে, সো তার সাপেক্ষে ঘটনাটি স্থির, সো সে কিন্তু আসলে T0 দেখছে। ওকে, আর রকেট চারি যখন দেখবে সে কিন্তু একটা গতিশীল অবস্থায় আছে, মানে তার সাপেক্ষে সিগন্যালটা গতিশীল। গতিশীল মানে এই তার দিকে আসতেছে সেটা না, এখানে সিগন্যাল প্রেরণ করাটা হচ্ছে আসলে ঘটনাটা, সেই ঘটনাটা পৃথিবীবাসীর কাছেই ঘটছে। ওকে, তাই তার জন্য T0। আর যেটা রকেট চারি দেখবে সে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে সে দেখবে T0 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, ভেলোসিটি দেওয়া আছে, T0 আমরা একটু আগেই জানলাম, তাহলে এখান থেকে রকেট চারি গেছে কত মনে হবে এটা বের করা যাবে। তো এবার আলোচনা ফটো তড়িৎক্রিয়া নিয়ে। তো এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো কোয়াইট ইজি, যে দেওয়া আছে একটা জিনিসের, একটা ধাতু, সাপোজ সিজিএম ধাতু বা এটসেট্রা, এখানে একটা আলো পরে এসে, আলো আসার সাথে সাথে একটা শক্তি নিয়ে এসে, আমরা জানি আলোর শক্তি হচ্ছে E=hf। ওকে, তারপরে এখানে যে ধাতুর মধ্যে এই যে মেটালিক বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে সে ছুটায় ফেলে, ছুটানোর পর সে একটা গতিশক্তিও দান করে। তো সেটা কীরকম? ইলেকট্রন যেহেতু একটা বন্ধনে আবদ্ধ থাকে, সেই বন্ধন শক্তির নাম দিলাম ফাইনওয়ার্ক, যেটাকে বলা হয় কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। আর এরপর যে গতিশক্তি দেয় সেটাকে নাম দিলাম কে। ওকে, তার অর্থ এই আপতিত আলোর শক্তি দুইটা কাজে ব্যয় হয়েছে। প্রথমত ইলেকট্রনকে ছুটায়, ছুটানোর পর যেটুকু শক্তি অবশিষ্ট থাকে তা দিয়ে গতিশক্তি দান করে, সে দ্রুত দৌড়াতে থাকে। তাহলে আমাদের ফর্মুলায়, আমাদের কোয়েশনে বলা আছে ল্যামডা নট দেওয়া আছে, এফ নট সরাসরি দেওয়া নেই। ল্যামডা নট কোন কাজে লাগবে আমাদের? কোনো মতে ছুটাতে যে শক্তিটা লাগে সেটার নামই হচ্ছে ফাই নট বা কার্যাপেক্ষক, সেটা সময় লেখা যায় এইচ এফ নট। ওকে, এফ নটকে আবার কি লেখা যায়? সি বাই ল্যামডা নট। তাহলে সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে কনস্ট্যান্ট প্ল্যাঙ্কের, ল্যামডা নট গিভেন। তাহলে আমরা আসলে এখান থেকে ফাই নটটা বের করতে পারবো। এরপরে হচ্ছে 1800 অ্যাংস্ট্রম যদি আলো এসে পড়ে এত ল্যামডার, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা কত হবে? তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি, টোটাল এনার্জি সমান হচ্ছে ফাই নট প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি সমান কি? এইচ এফ, এটা সমান একটু আগে আমরা বের করলাম, এইচ এফ নট প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এইচ এফটাকে লেখা যায় সি বাই ল্যামডা, এই ল্যামডা গিভেন 1800 অ্যাংস্ট্রম, মিটারে নিয়ে নিবা। এটা হচ্ছে সি বাই ল্যামডা নট, সেটাও নটটাও গিভেন, এখান থেকে নট আর ল্যামডার ভ্যালুটা যখন ইনপুট দিবা কে ম্যাক্সটার মান বের করা যাবে ইজিলি। ওকে, মানে ম্যাক্সিমাম ফর্মুলাগুলো এরকমই এই চ্যাপ্টারে। তো এটা মনে করো একটা আপতিত আলো যার শক্তি হচ্ছে 4.9 ইলেকট্রোভোল্ট, আর যে ধাতুর উপর পড়ছে তার কার্যাপেক্ষক হচ্ছে 4.5 ইলেকট্রোভোল্ট। তো এইটা যেহেতু আলো একটা পার্টিকেলের মধ্যে অ্যাটিটিউড করবে, ফটোতড়িৎক্রিয়া মানে এটা আলোর তরঙ্গ ধর্ম না, কণা ধর্ম। তো সে একটা ধাক্কা দেবে, ওকে, তাহলে ফলে একটা ঘাত সৃষ্টি হবে। তোমরা বলের ঘাতের নাম শুনছো, তাহলে বলের ঘাত তো তোমরা অলরেডি জানো, সেই যে বলের ঘাত সমান হচ্ছে এফ ইন্টু টি। এফ ইন্টু টি, যেটাকে তোমরা আসলে সেই ভরবেগের পরিবর্তন বা ভরবেগ হিসেবে জানতা। তার মানে আমাদের আসলে ভরবেগটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করা যায় খেয়াল করে দেখো। আপতিত আলোর শক্তি হচ্ছে ই, এটা ব্যয় হবে দুই কাজে, একটা হচ্ছে কার্যাপেক্ষক, দ্যাট ইজ মেটাল থেকে ছুটাতে, প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দিতে, কত গতিশক্তি দিতে পারবো। এখান থেকে 4.9 ইলেকট্রোভোল্ট এগুলো কনভার্ট করে নিবা, ফাই নটের ভ্যালু আমরা জানি 4.5 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা ক্যালকুলেট করে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা আমরা পেয়ে যাব। ওকে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পেলে সুবিধা হচ্ছে আমাদের মোমেন্টাম বের করতে পারলে ওইটাই আসলে বলের ঘাতের সমান। তাহলে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে রিলেশন আমরা অনেক আগে থেকেই জানি, কে সমান বা গতিশক্তি সমান পি স্কোয়ার বাই টুয়াইস এম। পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে ম্যাস, সলভ করলে এখান থেকে পি পেয়ে যাবো। আর পি হচ্ছে আসলে আমাদের ভরবেগটা কিংবা বলের ঘাতটা। একটা আলো এসে পড়লো, সাপোজ তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আলো এসে পড়ে এই যে ফাই নট বা এত 1.9 ইলেকট্রোভোল্ট কার্যাপেক্ষক বিশিষ্ট একটা ধাতু থেকে একটি ইলেকট্রনকে ছুটাইছে। ওকে, আমি সাদা দিয়ে দেখেছি। সেই ইলেকট্রনটা গিয়ে এবার একটা হাইড্রোজেন অ্যাটমকে ধাক্কা দিয়েছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে তো আমরা জানি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে ছুটাই দিতে পারছে কোনো মতে। আমরা জানি হাইড্রোজেন অ্যাটম থেকে কোনো ইলেকট্রনকে ছুটাইতে হলে 13.6 ইলেকট্রোভোল্ট শক্তি দেওয়া লাগে, কারণ তার গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে 13.6 মাইনাস 13.6, মিনিং হচ্ছে সে আটকানো এত এনার্জি দিয়ে। তাই এত এনার্জি যদি তাকে প্রোভাইড করতে পারি তাহলে সে ওখান থেকে ছিটকে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই আলোর এত শক্তি ছিল যে সে এই ধাতু থেকে ইলেকট্রনকে ছুটাইতে পারছে, এবং সেই ইলেকট্রনের এত বেশি গতিশক্তি ছিল যে সে ধাক্কা দিয়ে ওই ইলেকট্রনটাকে ছুটাই দিতে পারছে। তো আসলে আমার কথার মিনিংটা হচ্ছে লাস্ট পর্যন্ত বের করতে হবে কত ল্যামডার আলো পড়লে এটা পসিবল। তাহলে আমরা জানি ই সমান ফাই নট প্লাস কে ম্যাক্স। ওকে, তাহলে ই সমান তো আমরা জানি এইচ সি বাই ল্যামডা, ফাই নট দেওয়া আছে 1.9 ইলেকট্রোভোল্টকে আমরা কনভার্ট করে নিতে হবে। এবার কে ম্যাক্স, এই কে ম্যাক্সটাই আসলে কি?
গ্রাউন্ড স্টেটের এনার্জি, কারণ ওই পরিমাণ গতিশক্তি দিয়েই সে গ্রাউন্ড স্টেট থেকে সরাতে পারছে। সো এটা ইলেকট্রোভোল্টে আছে যেহেতু এই 1.6 10⁻⁻19 দিয়ে জুলে কনভার্ট করে নিবা, তাহলে এখান থেকে ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবা। তো এই হচ্ছে ফটোতড়িৎক্রিয়া এক্সপেরিমেন্টাল সেট আপ। কোয়েশ্চেন করা হয়েছে যে এখান থেকে আলো এসে পড়লো, যার ফ্রিকোয়েন্সি আমরা জানি না এফ। এই হচ্ছে ক্যাথোড, যার উপর আলো এসে পড়বে, এবং ক্যাথোড যেহেতু একটা ধাতু, তার সূচন কম্পাঙ্ক দেওয়া আছে 6 10⁻14 হার্জ, মানে মিনিমাম এত হার্জের ফ্রিকোয়েন্সি কারেন্ট, মানে আলো এসে যদি পড়ে তাহলে ইলেকট্রনকে ছুটাতে পারবে। এখন ইলেকট্রনকে যদি ছুটাতে পারে, সেই ইলেকট্রনের কিন্তু একটা সার্টেন গতিশক্তি পাবে, সেই গতিশক্তির কারণে সে অন্য প্লেটে চলে যাবে, কারেন্ট ফ্লো করা শুরু করবে। আমরা এখানে কোনো একটা এমিটার রাখলে দেখতে পাবো যে তার কাটা ডিফ্লেক্ট করতেছে। তো কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি এইভাবে ব্যাটারিটা রাখি, তাহলে এইখানে প্লাস এখানে মাইনাস, এই ইলেকট্রনগুলোর চার্জ হচ্ছে মাইনাস, তাহলে এই প্লাস প্লেটটা তাকে টেনে ধরবে পেছন দিকে। প্রথম দিকে পারবে না, টেনে ধরার পরও ইলেকট্রন এত বেশি গতিশক্তি, এত বেশি দৌড়ের উপর ছিল যে ওই পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং কারেন্ট আমরা পাচ্ছিলাম। এরপর আমি ধীরে 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 ধীরে, এইটা মনে করো একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, আমি বাড়াতে 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 একটা সময় 3 ভোল্টে নেওয়ার পর সব কয়টা ইলেকট্রন এই পাতে ফেরত আসতে বাধ্য হয়েছে, ফলে এখানে আমি কারেন্ট আসলে শূন্য পাইছি। এই ভোল্টেজটার নাম তোমরা সবাই জানো স্টপিং পোটেনশিয়াল, যেটার মাধ্যমে আমরা সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনকেও থামাই দিতে পারি, সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনকে। তার মানে আসলে এই ভোল্টেজ দিয়ে যে শক্তি দিছি তা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সমান। ওকে, তাহলে কোয়েশ্চেন করছে কত ফ্রিকোয়েন্সির আলো আমাদের এখানে পড়ছিল। তাহলে এই সমান আমরা জানি ফাই নট প্লাস কে ম্যাক্স। তাহলে ই হচ্ছে এইচ এফ, কোয়াইট ইজি। ফাই নট হচ্ছে এইচ এফ নট কার্যাপেক্ষক, আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেটা আসলে কিভাবে বের করা যায়, কত ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছিলাম, ভোল্টেজ স্টপিং। কিন্তু ভোল্টেজ আর কাজ তো আর সমান না, এটা তো একটা শক্তি। ওকে, তাহলে আমাদের সেই সম্পর্কতে যেতে হবে, ডাব্লিউ সমান ভি কিউ, তার মানে কাজ সমান ভোল্টেজ ইন্টু চার্জ। এখানে চার্জগুলো হচ্ছে কত, ইলেকট্রনের চার্জ। সো ইলেকট্রনের চার্জ, পোটেনশিয়াল সব জানা আছে, এফ নট জানা আছে, সলভ করলেই এফটা পাওয়া যাবে। স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সির যদি একটা গ্রাফ প্লট করতে বলা হয় তোমাকে, আমাদের ইকুয়েশন কি বলে, ই ইকুয়াল টু ফাই নট প্লাস কে ম্যাক্স। ওকে, ই সমান আমরা জানি এইচ এফ, ফাই নট হচ্ছে এইচ এফ নট, কে ম্যাক্স হচ্ছে ই ভিএস, একটু আগে আমরা শিখলাম স্টপিং পোটেনশিয়াল টাইমস চার্জ। তাহলে এখান থেকে যেহেতু আমাদের ওয়াই অক্ষে রাখতে হবে স্টপিং পোটেনশিয়াল, তাহলে ই ভিএস ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট, অর্থাৎ ভিএস ইকুয়াল টু এইচ বাই ই এফ মাইনাস এইচ বাই ই এফ নট। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ঢাল, এই পুরোটা হচ্ছে সি। তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। তার মানে গ্রাফটা একটা স্ট্রেট লাইন, ওকে, যার ঢালটা পজিটিভ কিন্তু কাটবে ওয়াই অক্ষকে নেগেটিভ অ্যাক্সিসে। ওকে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, এই অ্যাঙ্গেলটাকে যদি থেটা বলি তাহলে ট্যান থেটা হবে ঢাল। তাহলে আমাদের কোয়েশন অনুসারে ঢাল হচ্ছে এইচ বাই ই, আর কাটবে কত দূরে গিয়ে, এটাই হচ্ছে আমাদের সি, ওয়াই অক্ষকে কত দূরে কাটে সেটা হচ্ছে এইচ বাই ই এফ নট। ওকে, আর পুরো গ্রাফটা দেখতেই পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি কিংবা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তার মানে এটা একটা স্ট্রেট লাইন, ওয়াই অক্ষে থাকবে হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল, আর এখানে থাকবে হচ্ছে এফ, আর এই সেই বিখ্যাত পয়েন্ট এফ নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচন কম্পাঙ্কের আগ পর্যন্ত, এখানে খেয়াল করে দেখো সূচন কম্পাঙ্ক যেই শুরু হলো এরপর থেকে হচ্ছে যত ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকবে স্টপিং পোটেনশিয়াল তত বাড়তে থাকবে। কারণ খুব সিম্পল, ফ্রিকোয়েন্সি যত বাড়বে আপতিতলের এনার্জি তত বাড়বে, তাকে থামাইতে তত বেশি ভোল্টেজ আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা অনেকেই বইয়ে জানতে পারছি যে ফটোতড়িৎক্রিয়া তো ক্লাসিক্যাল মেকানিক্স আসলে মানে না। ফটোতড়িৎক্রিয়ার মাধ্যমে আমরা প্রথম জানতে পারলাম যে ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করে অনেকটা পার্টিকেলের মতো অ্যাটিটিউড করে। কীরকম, একটা বল যেমন আরেকটা বলকে হিট করার সময় সাথে সাথে মোমেন্টাম ট্রান্সফার করে দেয়, যে হিট করার সাথে সাথে বা কোলাইড করার সাথে সাথে অন্য ডিরেকশনে পাঠিয়ে দেয়, একইভাবে এরাও কোনো টাইম নেয় না। ফোটন পরে তো ইলেকট্রন ছুটে যায় বা ইলেকট্রনের বেগ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আগে যে ক্লাসিক্যাল মেকানিক্স সেই অনুসারে একটা ইলেকট্রন ছুটে বের হয়ে দৌড় দিতে কী পরিমাণ টাইম লাগতো আমরা এখান থেকে একটা এস্টিমেশন পাবো। এই জন্য অঙ্কটা বেশ স্পেশাল। কোয়েশন করছে এরকম আলো পড়ছে যার তীব্রতা হচ্ছে 10⁻⁵ ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট তো আমরা বুঝি জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে পড়তেছে প্রতি একক ক্ষেত্রফলে। আর এই যে সারফেসটা ধাতুর, সেই সারফেসের ক্ষেত্রফল হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। এটার কার্যাপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রোভোল্ট। আর আমরা ধরে নিচ্ছি যে আলোগুলো পড়তেছে তার প্রথম 5টা স্তরের মধ্যেই সব আলো শোষণ হবে। ওকে,
তো কোয়েশ্চেন হচ্ছে একটা ইলেকট্রন ছুটতে হলে কি পরিমাণ সময় লাগবে, মানে ঘটনাটা কি তাৎক্ষণিক হয় কিনা ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে। তো আমরা এস্টিমেট করে নেব যে এখানে এক একটা পরমাণু, সেই পরমাণুর জায়গা বা ক্ষেত্রফল খুবই সামান্য, তোমরা অনেকে জানো বোধহয় 10⁻20 মিটার স্কোয়ারের মতো। অনেকটা এস্টিমেশন করাও যায়। সাপোজ বৃত্তাকার যদি ধরো, আমরা তো সেই এক একটার ব্যাসার্ধ জানতাম 10⁻10 এর মতো। সো আলটিমেটলি এটা খুব ক্লোজ এস্টিমেট, 10⁻20 বর্গমিটার, কারণ এটা হচ্ছে এক একটা পরমাণুর ব্যাসার্ধ 12। এটা যদি একটা পরমাণুর ক্ষেত্রফল হয়, তাহলে আমি বলতে পারি 10⁻20 বর্গমিটার এলাকায় থাকে একটা অ্যাটম। ওকে, আর আমাদের এখানে ক্ষেত্রফল কত? 2 সেন্টিমিটার স্কোয়ার। তো 2 সেন্টিমিটার মানে 2 10⁻4 মিটার স্কোয়ার। এত এলাকায় থাকে 1/10⁻20 ইন্টু 2 10⁻4। এটা তো গেল আপার সারফেস। এরকম একটা লেয়ার না, টোটাল 5টা লেয়ারে এরকম পরমাণু ভরা। তাহলে 5টা লেয়ারে মোট অ্যাটম এই সংখ্যাটা ইন্টু 5, এবং এটা দেখতে পাবো প্রায় 10⁻17টা। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, এই আলোগুলো পড়তেছে কি প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটার এলাকায়। তাহলে আমরা বলতে পারি এই সেই 10⁻17টা অ্যাটম পার সেকেন্ডে, ওকে, কি পরিমাণ ক্ষমতা নিচ্ছে খেয়াল করে দেখো। 10⁻5 ওয়াট পার মিটার স্কোয়ার, মানে প্রতি একক ক্ষেত্রফলে। কিন্তু এরকম ক্ষেত্রফল আছে 2 সেন্টিমিটার স্কোয়ার করে, তাহলে ইন্টু 2 10⁻4 এত জুল। ওকে, প্রতি সেকেন্ডে যেহেতু বলেই ফেলছে, আর ওয়াট বলা যাবে না, তাহলে প্রতি সেকেন্ডে এতখানি শক্তি নিচ্ছে। তাহলে এরকম প্রত্যেকটা অ্যাটম, কারণ এক একটা অ্যাটম যদি ওই পরিমাণ শক্তি পায় তাহলে ইলেকট্রনগুলো ছুটবে। আমরা ধরে নিতেছি প্রত্যেক অ্যাটম থেকে একটা মাত্র ইলেকট্রন তড়িৎ পরিবহনে হেল্প করবে বা বাইরে চলে যাবে। তাহলে আমাদের এতগুলো অ্যাটম পার সেকেন্ডে শক্তি নেয় এত জুল, অর্থাৎ একটা অ্যাটম পার সেকেন্ডে শক্তি নেয় 10⁻5 2 10⁻4 ডিভাইডেড বাই 10⁻17 এত জুল। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, আমাদের ছুটতে হলে শক্তি লাগবে কত আসলে? 2 ইলেকট্রোভোল্ট। 2 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 2 10⁻19 এত জুল শক্তি আমাকে লাগবে প্রত্যেকটা অ্যাটমকে। তাহলে আমি দাবি করতে পারি এই যে এত জুল, এই এত জুল শক্তি নিচ্ছে 1 সেকেন্ডে প্রত্যেকটা অ্যাটম। তাহলে 2 10⁻19 জুল শক্তি নেবে, তোমরা হিসাব করে পেয়ে যাবা 1 ডিভাইডেড বাই ওই সংখ্যাটা ইন্টু 2 10⁻19। এবং আশ্চর্য হলো সত্যি, এটা আসবে প্রায় 6 মাসের মতো। মানে জাস্ট অঙ্কটা এই জন্যই দেখানো যে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে নর্মাল তীব্রতার আলো যদি পড়ে, সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল অ্যাটম থেকে ইলেকট্রন ছুটতে এত সময় লাগবে, যেতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে তাৎক্ষণিক। কারণ তারা ওয়েভ শক্তি দিতে যত টাইম লাগে সেরকম করে বিবেচনা করতো। এই কখনোই তার আলোকে বলের মতো বিবেচনা করেনি বা পার্টিকেলের মতো বিবেচনা করেনি। এইখানে ওই যে ভরবেগের রিলেশনগুলো তখন তারা বের করতে পারেনি এবং অসামঞ্জস্য দেখা দিচ্ছিল।